আর একটা জিনিস আপনাদেরকে বলি যে আসলে অনেকে হয়তো বা এখানে অনেকেই আছেন যারা হয়তো বা চিন্তা করতেছেন যে ভাইয়া তো রেকর্ডিং ক্লাসটা প্রতিদিন দেয়, আমরা না হয় রেকর্ডিং ক্লাসটা দেখে আমি ক্লাস আজকে স্কিপ করি, ক্লাসে না থাকি, রেকর্ডিং ক্লাসটা দেখে আমি করব, বা ক্লাসে থাকলেও আমি খুব একটা বেশি মনোযোগ না দিয়ে এদিকে ফেসবুক চালাই বা আর চালাই। আসলে এটা করলে আপনাদের এই ভুল হবে। কারণ আমি তো বিগত প্রায় অলমোস্ট আমার প্ল্যাটফর্মে আমি 7 থেকে 8টা বেস অলরেডি পড়াই ফেলছি। আর ক্রাইজোটেকের সাথে আপনাদের সাথে 2 নাম্বার বেস চলতেছে আমার। আর আমি তারপরে আবার আমি এই যে একাডেমির নাম তো শুনছেন না, গ্রেট বাংকার, গ্রেট বাংকারেও আমি পড়াই। ঠিক আছে, গ্রেট বাংকারে আমি পড়াচ্ছি। তো আমার বিগত যে অভিজ্ঞতাটা বলে, যারা আসলে ক্লাসে অ্যাক্টিভ থাকে লাইভ ক্লাসে, আমি জানি না রেকর্ডিং ক্লাসগুলো কিরকম হয়। রেকর্ডিং ক্লাসের স্পেসিফিক আলাদা একটা ভার্সন থাকে রেকর্ডিং এর জন্য, ঠিক আছে। তো নর্মালি লাইভ ক্লাসে আপনি অ্যাক্টিভ না থাকলে আপনি ক্লাসে কন্টিনিউ করতে পারবেন না, ঠিক আছে। তো ক্লাসটা কন্টিনিউ করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 50% যদি মনোযোগ দেন আপনার জন্য ওকে, আপনি এটা কন্টিনিউ করতে পারবেন। বাট এই যে যখন প্রজেক্টের জন্য যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, তখন আপনি পারবেন না, ঠিক আছে, যদি আপনি অ্যাক্টিভ না থাকেন। ইউটিউব থেকে দেখে বা ভিডিও দেখে ওইভাবে আমরা আসলে ক্যাপচারটা করতে পারি না, ঠিক আছে। সেজন্যই আসলে লাইভ ক্লাসে গুরুত্ব, লাইভ ক্লাসেরই গুরুত্ব থাকে। আমি যতই রেকর্ডিং দিই, রেকর্ডিংটা কাদের হেল্প করে, যারা ধরেন যে সামহাও কোনো একটা জিনিস নিজে করতে গিয়ে ভুলে গেছেন স্পেসিফিক কোনো একটা জায়গায়, এবং আপনি জানেন যে কোন জায়গায় এটা কোন ভিডিওতে আছে, তো আপনি ওই ভিডিওটা খুলে ওই জিনিসটা দেখার জন্য আপনি আসলে এই রেকর্ডিং ক্লাসটা নিচ্ছেন। এটা অনেকটা এরকম আহ নকল করে ভালো রেজাল্ট করার মতো, ঠিক আছে। এবং নকল করে তারাই ভালো রেজাল্ট করতে পারে যারা আসলে ওই ভালো করে বইটা জানে যে কোন জায়গায় কোন কোয়েশনটা আছে। আর যে ভালো স্টুডেন্ট না, সে চাইলে নকলও করতে পারে না, কারণ কি, সে জানে না এই কোয়েশনটা কই থেকে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা অনেক সময় প্রাইভেটে প্রাইভেটে যখন ক্লাস টেস্ট হইতো আমরা অনেক সময় কিন্তু নকল করছি, আমি নিজে করছি, ঠিক আছে। তো এই বিষয়গুলো যারা আসলে ভালো নকল করতে পারে তারা আসলে ভালো পড়াশোনাও করে, ঠিক আছে। ছোট্ট এক দুইটা জিনিস যারা ভুলে যায়, ওইটার জন্য আসলে রেকর্ডিং মডিউলটা দেয়া, যে আপনি যদি ওই স্পেসিফিক জিনিসটা সামাও নিজের মাইন্ড থেকে আপনি কভার করতে পারতেছেন না, সেজন্য আপনি ওই রেকর্ডিং ক্লাসটা দেখতেছেন, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা দেখেছি হলো যে ডাটা কিভাবে এক্সট্রাক্ট করে, মানে ডাটা কিভাবে ফিল্টারিং ক্লিনিং করে, তাই না? তো আমরা লাস্ট ক্লাসে কাস্টমার লুকআপটা আমরা কি করেছি, কাস্টমার লুকআপটা আমরা অনেক কিছু নানা ধরনের ক্লিনিং করে ওইটাকে পারফেক্ট করেছি, তাই না? এখন আমরা ওই এক্সিস্টিং ফাইলের উপরে কাজ করতেছি। এখন আমরা পাওয়ার কোয়েরিতে যাব কিভাবে আবার, তাই না? তো পাওয়ার কোয়েরিতে যাওয়ার জন্য হোম বাটন আছে, হোম বাটনে গিয়ে এই যে ট্রান্সফর্ম ডেটা, এই যে ট্রান্সফর্ম ডেটা যে অপশনটা, এটাই অ্যাকচুয়ালি পাওয়ার কোয়েরিতে আপনাকে নিয়ে যাবে। এখন আসি, আপনাদেরকে যে ফাইলটা দেওয়া হয়েছে, আপনাদেরকে তো এই সেম পাওয়ার বিআই তো ফাইল দেওয়া হয়েছে, তাই না? এই ফাইলটা যখন ওপেন করবেন আপনাদের এখানে ইরর দিতে পারে। এখানে হয়তো হয়তো বা এখন হয়তো বা ইরোডটা মেসিভ আকারে পাবেন না, বাট কিছুদিন পরে যখন অ্যাডভান্সে যাবে ডাটা ভিজুয়ালাইজেশন করতে গিয়ে অনেক ঝামেলা হবে, ঠিক আছে। তো তখন আপনাদেরকে কি করতে হবে, আপনার তো প্রতিদিনই ডাউনলোড করে করে আপনাদেরকে আপডেটেড ফাইলটা নামাইতে হবে, তাই না? তো এই জায়গায় একটা ডেটা সোর্স সেটিং আছে, ঠিক আছে, ডেটা সোর্স সেটিং। এই সেটিং এ আমরা যাব, গিয়ে এই যে এখানে যে আমার যত ফাইলগুলো এখানে আছে আমি এখান থেকে যা আপডেট দিতেছি আপনারা ওইখানে দেখতে পাবেন। তবে এখানে যে সোর্সের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আসলে আমার পিসির সোর্সের লিঙ্ক, আপনার পিসি সোর্সের লিঙ্ক আপনাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। মানে সে ধরেন যে আপনার এখানে যে ফাইলটা আছে, সে অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর এই যে এই ফাইলগুলো আছে না, এই ফাইলগুলো কোথায় থেকে আসে, ঠিক আছে, এই ফাইলগুলো আপনাকে আপডেট করার জন্য বা এই ফাইলের লিঙ্ক গুলো আপনাকে দিতে হবে। ফর এক্সাম্পল, এটা একটা ক্যালেন্ডার লুকআপ, আপনি জানতেছেন লাস্টের দিকে লেখাটা দেখে বুঝতে পারতেছেন ইটস এ ক্যালেন্ডার লুকআপ সিএসভি। তো ক্লিক
ক্লিক অন দিস এবং চেঞ্জ সোর্স সেটিং, ঠিক আছে, চেঞ্জ সোর্স সেটিং এ যাবেন, আপনাকে ওইটার লিঙ্কটা উঠবে, হ্যাঁ, এখান থেকে ব্রাউজে যাবেন, ওই স্পেসিফিক যেটা আপনার, সে ধরেন যে আপনার এটা কি, এটা কি ক্যালেন্ডার লুকআপ ছিল না ওটা, তো আমি এটা ক্যালেন্ডার লুকআপ নাকি কাস্টমার লুকআপ ছিল, এটা লুকআপ ছিল, তাহলে এটা যেটা ওইটা কাস্টমার লুকআপটাকে আমাকে দিতে হবে, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। না, ওইটা ক্যালেন্ডার লুকআপ ছিল, দেখছেন আপনি আমাকে গরমিল করে দিয়েছেন, সরি। ওকে, এটা কাস্টমার লুকআপ এড করছি, আবার ক্যালেন্ডার লুকআপটা এড করবো এভাবে, ঠিক আছে, ক্যালেন্ডার লুকআপ। সে যখন সেম কোয়ালিটির ডেটা পাবে, ঠিক আছে, ক্যালেন্ডার লুকআপ এড হইছে, এই যে ক্যালেন্ডার লুকআপ, এটাকে ক্লোজ করে দিই, ডিসকার চেঞ্জ দিচ্ছি, ঠিক আছে, ডিসকার ট্রান্সফর্ম ডেটা, ডেটা সোর্স সেটিং, এই যে এটা ক্যালেন্ডার লুকআপ, আমি জাস্ট চেঞ্জ করতে পারবো ক্যালেন্ডার, আমি কিন্তু চাইলে নতুন কিছু অ্যাড করতে পারবো না এখানে, জাস্ট ব্রাউজারের সোর্সটা আমি চেঞ্জ করে দিব, ক্যালেন্ডার লুকআপ আপডেট, ওকে, দেন কাস্টমার লুকআপ আপডেট, ওকে করার পরে ক্লোজ দিবেন, একটু ওয়েট করবেন, সে এখানে লোডিং নিবে, আমার এখানে লোডিং নাও নিতে পারে, কারণ কি আমার এখানে ওই সেম সোর্স লিঙ্কটা দিছি, তো তার কাছে মনে হইতে পারে যে উনি কিছু আপডেট করে নেয়, বাট আপনাদের এখানে যখনই এটা সোর্স লিঙ্কটা আপডেট হয়ে যাবে, তখনই আপনাদের কি হবে, এটা তখনই আপনাদের এটা কি বলবো যে আপনাদের এটা একটু লোডিং নিবে, হ্যাঁ, অনেকক্ষণ পর্যন্ত লোডিং নেওয়ার পর এটা আপডেট হবে। আমরা এখন তাহলে পাওয়ার কোয়েরিতে যাই, আমাদের প্রিভিয়াস কাজে ট্রান্সফর্ম ডেটায় যাই, আমরা পাওয়ার কোয়েরিতে আসছি, ঠিক আছে, ক্যালেন্ডার লুকআপ, কাস্টমার লুকআপ অ্যাড করা আছে। এখন আসি, অনেক সময় আপনারা কেউ কি কর্পোরেট অফিসে কাজ করার অভিজ্ঞতা আছে আপনাদের, যে সে ধরেন যে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেট অফিস, ফর এক্সাম্পল যেখানে বিজনেস গুলো হয়, যেমন সে এই যারা বিক্রি করে, ফর এক্সাম্পল এই ড্যানিশ গ্রুপ, তারপরে বেভারেজের গ্রুপ, যে কোকা কোলা, সেভেন আপ, বা ধরেন যে আকিস আকিস গ্রুপের মোজো, বা এই কি বলে যে ইন্ডাস্ট্রিয়াল ইয়াগুলো, যে মেটেরিয়ালস বা এই আইটির যে ইয়াগুলো আছে, যে কম্পিউটার এই ধরনের বিক্রি করে, এই ধরনের কোম্পানিতে কি কাজ করার অভিজ্ঞতা আছে কারোর এখানে, কারোর? না আমার না। আচ্ছা, আপনারা পরবর্তীতে কোনো না কোনো সময় এই ধরনের কোম্পানিতে জব করবেন এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে বা ডেটা অ্যানালিস্ট হিসেবে, তাই না? তো ওইখানে হয় কি যে ওই কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আপনার এক্সেল ফাইলগুলো মাসিক ভিত্তিতে থাকে। এটা আপনাদেরকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে, আপনাদের কাছে মনে হবে যে এখানে তো অনেকগুলো ডেটা আছে, 8-10টা ফাইল, ঠিক আছে, 8-10টা ফাইল, এখানে অনেক ডেটা আছে, আপনাদের এটা মনে হইতে পারে। বাস্তবিকভাবে এটা অনেক অনেক কম, ছোট একটা কোম্পানি, এটা জাস্ট ই কমার্স বেস একটা ডেটা। নর্মালি যে ইন্ডাস্ট্রিয়াল যে কর্পোরেট যে অফিস গুলো হয়, ওগুলোতে প্রচুর পরিমাণ ডেটা থাকে, মাসিক ভিত্তিক ডেটা থাকে, মাসিক ভিত্তিক এক্সেল শিট থাকে, হ্যাঁ, জানুয়ারি 24, তারপরে ফেব্রুয়ারি 24, এভাবে লেখা থাকে, প্রত্যেকটা মাসের আলাদা আলাদা রিপোর্ট থাকে। তো ওই ধরনের রিপোর্ট গুলোর ক্ষেত্রে হতে পারে আপনার জন্য আলাদাভাবে ক্যালেন্ডার লুকআপ বানানো নাও থাকতে পারে, তো এটা আপনাকে বানাইতে হবে, ঠিক আছে। ক্যালেন্ডার লুকআপে কি থাকে অ্যাকচুয়ালি দেখেন, 1 থেকে শুরু করে, ফর এক্সাম্পল আমার ডাটা কত, আমার 2020 সালের ডেটাটা, আমার এটা আছে হলো যে 2020 সালে এটা কি, এই যে এখানে বার্থ ডেট দিয়ে নাকি কোথায়, ক্যালেন্ডার লুকআপে কি এটা আছে? না, এটা ক্যালেন্ডার লুকআপের সাথে কানেক্ট না, এটা আরেকটা ফ্যাক্ট সেলস নামে আরেকটা ডেটা আছে, সেলস এর ডেটা ওইখানে ডেট আছে, ঠিক আছে। নরমালি এখানে ধরেন যে 2020 সাল থেকে সে ধরেন যে 2022 সাল পর্যন্ত ডেটা আছে, তার মানে প্রত্যেকটা মাসের 1 থেকে 30 তারিখ বা 1 থেকে 31 তারিখ পর্যন্ত সব ডেটা থাকে, মানে সব ক্যালেন্ডার হিসেবে থাকবে, ঠিক আছে। 1 জানুয়ারি 2020 থেকে দেখেন এখানে একেবারে কত পর্যন্ত আছে, এই যে 31 জানুয়ারি 2020, তারপরে 1 ফেব্রুয়ারি শুরু হয়েছে, ঠিক আছে। তো এই ডেটাগুলো আপনাদেরকে বানাই নিতে হবে এজ এ বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে। আপনি সবসময় এক্সেল নিয়ে কাজ করবেন, পাওয়ার বিআই নিয়ে কাজ করবেন, তাই না? আপনাকে কিন্তু অন্য কোনো এক্সট্রা স্ট্র্যাটেজি, আপনাকে হতে পারে যে কিছু ডিসিশন মেকিং স্ট্র্যাটেজির জন্য হয়তো বা কাজ করতে হতে পারে, বাট 50% অফিসে আপনাকে টাইম দিতে হবে পাওয়ার বিআই এর উপর। তো অ্যাটলিস্ট আপনাকে যেন কেউ যেন না বলে যে আপনি কাজ করতেছেন না, আপনাকে এক্সেল ফাইল দেওয়া হয়েছে, হ্যাঁ, তো আপনাকে
ওনারা যে এক্সেল ফাইলগুলোতে এগুলোতে এই ধরনের সাজানো কিছু থাকে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে সাজাই নিতে হবে, ঠিক আছে? তো ক্যালেন্ডার লুকআপটা কি দেখেন, ক্যালেন্ডার লুকআপটা একটা ক্যালেন্ডার ডেটা সেট, যেখানে আমাদের এই ফাইলে ধরেন যে 2000, এটা তো কাস্টমার লুকআপ, সেলস এর ডেটাটা আমি আপনাদেরকে নিয়ে যাই। সেলস এর ডেটা আমাদের একটা ফোল্ডার আছে সেলস ডেটা, এখানে দেখেন যে 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত আছে। তার মানে 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত, জানুয়ারি থেকে শুরু করে শেষ যতদূর পর্যন্ত মাসটা গেছে ততদূর পর্যন্ত আমাদের এইভাবে আমাদের ডাটা বানাইতে হবে। এটা আপনি চ্যাট জিপিটি কে যদি বলেন, চ্যাট জিপিটি আপনাকে বানাই দিবে। চ্যাট জিপিটি হয়তো 3 বছরে 4 বছরে একসাথে বানাই দিতে পারবে না, তার একটা প্রম্পটের একটা ফ্রি একটা ভার্সনের একটা লিমিট থাকে, আপনি তাকে মাসিক ভিত্তিক বলতে পারেন, ঠিক আছে? এটা তখনই আপনার লাগবে যখন আপনি নতুন অফিসে জয়েন করবেন, ওইখানে যদি কোনো কিছু আনস্ট্রাকচার ডেটা থাকে, ওইখানে নতুন আপনি বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করছেন, আপনার আগে যারা জয়েন করছে বিজনেস অ্যানালিস্ট হিসেবে তারা আসলে এই ধরনের কাজগুলো পারে না, বাট আপনাকে নিয়ে আসা হয়েছে, হায়ার করা হয়েছে এই কারণে যে আপনি এই কাজগুলো পারেন। এর মানে না যে আপনাকে ডেটা দিবে, একেবারে ক্লিনিং ডেটা দিবে, আপনি জাস্ট কাজ করা শুরু করলেন, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? আপনার সব ডেটা আনস্ট্রাকচার থাকবে, ওইখান থেকে নিয়ে এসে আপনাকে একটা স্ট্রাকচার ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন স্ট্রাকচার ফরম্যাটে নিয়ে আসার দায়িত্বটা আপনার, সেজন্যই আসলে ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ক্লিন দি ডেটা, process the data. After that whatever you do in this visualization or report view page, ঠিক আছে? মানেটা কি? মানেটা খুবই প্লেন এন্ড সিম্পল। মানেটা হইলো যে আপনাকে সবার আগে ক্লিনিং এ মনোযোগ দিতে হবে, আপনাকে আনস্ট্রাকচার ডেটা থেকে স্ট্রাকচার ডেটা সেটে নিয়ে আসতে হবে, দেন আপনি ডেটা ভিজুয়ালাইজেশন করবেন, ফোরকাস্টিং করবেন, হোয়াট এভার ইট ইজ, আপনার ডাটা আপনার কথা বলবে, বুঝতে পারছেন? বাট আপনার ক্লিনিং প্রসেস ঠিক নাই, আপনার আনস্ট্রাকচার ডাটাকে আনস্ট্রাকচার ভাবে রাখছেন, আপনার ডাটার ভিতরে প্রচুর ইরর আছে, প্রচুর অ্যাম্বিগুইটি আছে, তাহলে আপনি বিজনেস অপারেশনস বা ধরেন যে এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে, এজ এ এক্সপার্ট হিসেবে আপনি যখন ওখানে জয়েন করবেন আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? আর কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, হ্যাঁ, কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, আর ওই ভালোবাসাটা আপনাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট একটা প্রজেক্ট যদি আপনি নিজের মাধ্যমে বানান, আপনার কনফিডেন্স লেভেল 10% থেকে বেড়ে এটা 60% চলে যাবে, বুঝতে পারছেন? তো জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন, কাজগুলো করেন, দেখবেন রেজাল্টটা আপনাকে দেখাচ্ছে। এবং সিভি নিয়ে যারা টেনশন করেন, যারা জব পাবেন না নিয়ে টেনশন করেন, আপনারা এই কোর্সটা কমপ্লিট করার পর আপনারা জাস্ট এখনকার একটা সিভি বানায় রাখেন, আর ওই সময় সিভিটা দেখেন কি অবস্থা। এখন সিভিতে দেখবেন আপনার কোনো প্রজেক্ট না, ওই কোন মানে 4 মাস বা 5 মাস করে যে সিভিটা আপনার কাছে থাকবে, ওই সময় দেখবেন আপনার কাছে অ্যাটলিস্ট 6টা প্রজেক্ট আছে, ঠিক আছে? এই ধরনের একটা স্ট্রাকচার, একটা ইয়া পাবেন। আমি জানি না আপনাদের সাথে আমার কয়টা মডিউলে ক্লাস হবে, হয়তোবা 3টা বা 4টা মডিউলে ক্লাস হবে, ঠিক আছে? যদি সুযোগ হয় আমি হয়তোবা আপনাদেরকে সিভি নিয়েও হয়তোবা একটা হয়তোবা সেমিনার বা একটা ছোট একটা ওয়ার্কশপ নিতে পারবো, ঠিক আছে? যদি সময় হয়, ঠিক আছে? বা যদি ইন দা মিন টাইম সিলেবাস শেষ না করতে পারি, অনেক সময় চলে যায়, আমি হয়তো করতে পারবো না। আমি সিভি কনসালটেশনের কাজও করি, তো আমার থ্রুতে অনেকেই জব পেয়েছে, অনেকেই জবের জন্য ডাক পেয়েছে। আমি ইভেন মাস্টার্স এর এসওপি নিয়ে এক সময় ফ্রিল্যান্সিং এর কাজ করছি। আমি অনেককে কি বলে যে আমি এসওপি বানাই দিছি আর কি, হ্যাঁ, এসওপি বানাই দিছি, তারপরে রেফারেন্স লেটার এগুলো রেডি করে দিছি। তো আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, বেস্ট এটা করবেন, ঠিক আছে? আপনার আমি রাত 2টার আগে ঘুমাই না, রাত 2টা, 2:30, 3টার দিকে, তারপরেও আমি দেখেন যে আপনাদেরকে সময়টা ওইভাবে দিতে পারি না, ঠিক আছে? তো দেখেন যে মানুষের সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 40 বছর পার হয়ে যাবে, আপনি আর সময় পাবেন না। এই 40 বছরের ভিতরে বউ বাচ্চা থেকে শুরু করে সবকিছু করে ফেলতে হবে, মানে পড়াশোনা, স্টাডি, নিজেকে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে? তো এটার জন্য অ্যাটলিস্ট তো আপনাকে সময় দিতে হবে। বছরে 2টা বিয়ে বা 3টা বিয়ে না খেলে আপনার কোনো কিছু যায় আসবে না, ঠিক আছে? তো আপনার বিয়েতে গেলে বা কোনো দাওয়াতে গেলে বা ঘুরতে গেলে, ঘুরতে না গেলে আপনার সম্পর্ক নষ্ট হবে, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? তো আজকের দিনের জন্য আপনার পরবর্তী ভবিষ্যৎটা অপেক্ষা করতেছে, ঠিক আছে? তো আমরা শুরু করি। তো কাস্টমার লুকআপে আমরা যা ক্লিনিং প্রসেস করছে, আমাদের আর ক্লিনিং প্রসেস করার দরকার নাই, ঠিক আছে? তো এখন আমি আসি ক্যালেন্ডার লুকআপ। ক্যালেন্ডার লুকআপে আমাদের ডেট দেয়া আছে, এই ডেটটা আমাদের দেয়া আছে, এই ডেট থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। কি কি বের করতে পারি দেখেন, এটা একটা ডেট, আমি ডেটটাকে সিলেক্ট করলাম, ডেট থেকে আমি স্টার্ট অফ মান্থ বের করতে পারি। সবার আগে তো ইয়ার বের করব, ঠিক আছে? সবার আগে ইয়ার। নরমালি হায়ারার্কি অনুযায়ী কি বলে, সবার আগে ইয়ার আসে।
ইয়ারের পরে আসে কি, কোয়ার্টার নাকি মান্থ? ইয়ারের পরে বলেন তো দেখি, ইয়ারের পরে কি আসে বলেন? ইয়ারের পরে কোয়ার্টার আসে, কোয়ার্টারের পরে কি আসে, মান্থ আসে, মান্থের পরে কি আসে, ডেট আসে, তাই না? তো এই ডেটটা থেকে আমরা কি বের করব সবার আগে? ইয়ার। আমি ইয়ারে যাব, জাস্ট ইয়ার লিখবো, ইয়ারটা বের হয়ে গেল, ক্লিয়ার। আবার ডেটে সিলেক্ট করব মান্থ, ও মান্থটা আগে পরে স্টার্ট অফ মান্থ ইউজ করবো, আমি কিন্তু মান্থ ইউজ করবো না, স্টার্ট অফ মান্থ ইউজ করবো, ঠিক আছে। আমি ডেটে যাব, কোয়ার্টার ইউজ করবো, স্টার্ট অফ কোয়ার্টার। আমি ডেটে যাব, আমি ডেটা বা উইকটা, উইকটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। এখন আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হলো যে অনেক সময় আমাদের একটা মান্থ লাগে যেটা টেক্সট আকারে থাকবে, শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি করে দেখাবে। ওই ধরনের মান্থ যদি চান, জাস্ট ডেটটাকে সিলেক্ট করবেন, এখানে যাবেন, মান্থ, এই যে নেম অফ মান্থ, নেম অফ মান্থে যাবেন, আপনি নাম পেয়ে যাচ্ছেন, ক্লিয়ার বিষয়টা? ওকে, এই জিনিসগুলো প্রয়োজন আছে। স্টার্ট অফ মান্থ আমাদের প্রয়োজন পড়ে আমরা যখন গোল বেস কাজ করি, বিশেষ করে সেলসে এটা বেশি প্রয়োজন পড়ে। যারা সেলসম্যান আছে তাদেরকে আমরা বিভিন্ন টার্গেট দিই না, তো টার্গেট গুলো ছাড়াও তাদের আরেকটা টার্গেট থাকে, এটাকে বলা হয় মান্থলি বেসিস গোল বেস টার্গেট, গোল বেস সেলস। এটা কিরকম হয়? সে ধরেন যে লাস্ট মাসে সে 60 লাখ টাকার প্রোডাক্ট সেল করছে, তো এই মাসে ডেফিনেটলি তার টার্গেটটা থাকবে, তার তো একটা অ্যাচিভমেন্ট থাকে, একটা টার্গেট থাকে যে না আমাকে অফিস থেকে 1 লাখ টাকা সেল দিছে এই মাসে, বাট তার একটা নিজস্ব একটা টার্গেট থাকে যে আমার পারফরমেন্সটা যেন লো না হয়, অ্যাটলিস্ট গত মাসে আমি যে 60 লাখ করছি এখান থেকে যেন একটু বেশি করি, 70 লাখ যেন করি, ঠিক আছে, 60 লাখের নিচে যেন না আসে। তো এরকম যে টার্গেট গুলো আছে, এই টাইপের কেপিআই আছে কিছু, ঠিক আছে। তো এই কেপিআই গুলো যখন আমরা জেনারেট করব, আমাদের স্টার্ট অফ মান্থ প্রয়োজন পড়ে, ঠিক আছে। দেন স্টার্ট অফ কোয়ার্টার আছে, মান্থ আছে। স্টার্ট অফ মান্থের আবার আরেকটা কাজ আছে, এই ভার্সনটা হলো যে আমরা যখন সেলস নিয়ে, যখন বার্ষিক সেলস নিয়ে যখন সেলস ট্রেন্ড ডেটা বানাই, তখন আমাদের এটা কাজে লাগে, ফোরকাস্টিং করতেও কাজে লাগে, ঠিক আছে। তো এই ডেটটাও আমরা আসলে স্টার্ট অফ মান্থ বলতে পারি না, ঠিক আছে, কারণ এখানে কি 1 জানুয়ারি 2 জানুয়ারি আছে, এখানে সবগুলো কিন্তু 1 থেকে শুরু হয়, জানুয়ারি 1 তারিখ, জানুয়ারি 1 তারিখ, জানুয়ারি 1 তারিখ, মানে কি এটা 4 জানুয়ারি 2020, তার মানে এটা স্টার্ট অফ মান্থ কি হবে, 1 জানুয়ারি 2020 হবে। কারণ 5 জানুয়ারি 2020 যেটা, ওইটা কি জানুয়ারি 2020 সালে পড়ছে না, ওই জানুয়ারি মাসের স্টার্ট অফ মান্থ কি, স্টার্ট অফ মান্থ 1 তারিখ, তাই না? তো ওই জিনিসটাই জাস্ট, বুঝতে পারছেন ক্লিয়ার একটা বিষয়টা? কোয়েশ্চেন আছে, জি শুনতেছি, বলেন। কোয়েশ্চেন ছিল যে আপনার ডেটের মধ্যে যে হচ্ছে 1 জানুয়ারি লেখা আছে, আমার জি, কিন্তু এরকম না, মানে আমার হচ্ছে নাম্বার ভুল। হ্যাঁ এটা কিভাবে এই যে চেঞ্জ করবো? এটা কোনো অসুবিধা নাই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো, এটা এখনই চেঞ্জ করতে পারবেন না। আমি এই যে স্টার্ট অফ মান্থ আছে না, আমি এটা চেঞ্জ করব, ঠিক আছে, এটাও আমি চেঞ্জ করব, ফরম্যাট চেঞ্জ করব আর কি, ঠিক আছে। তো আমি যখন ফরম্যাটটা চেঞ্জ করব আপনি বুঝতে পারবেন। আপাতত এইভাবে থাকুক, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি না, এটা তো পাওয়ার করি, এটা অ্যাকচুয়ালি ক্লিনিং এর প্রসেসটা বেশি করে, ঠিক আছে। তো এখানে ট্রান্সফরমেশন বা যে ডাটা টাইপের যে বিভিন্ন ধরনের ফরম্যাশন আছে, ওই চেঞ্জটা আসলে এখানে করা যায় না, ঠিক আছে। তো এটা আমরা অন্য জায়গায় কিভাবে করতে হবে, যখন সময়টা আসবে আমি করে দেখাবো, ঠিক আছে। আপাতত আমরা ক্যালেন্ডার লুকআপটা অ্যাড করলাম, এখন আসি একটা একটা করে আমরা অ্যাড করতে থাকি, ঠিক আছে, একটা একটা করে অ্যাড করতে থাকি। এটা হলো যে আমার সব ফাইলগুলো আগে চেক করি, কি ফাইল, সেলস ডেটা যেটা, এটা আমি পরে পরে অ্যাড করবো, আগে বাইরের গুলো অ্যাড করবো, ঠিক আছে, বাইরের গুলো। আমি ক্যালেন্ডার লুকআপ, কাস্টমার লুকআপ, এখন প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট লুকআপ, এগুলো অ্যাড করবো। ওকে, আমি নিউ সোর্সে যাই। আহ, এটা কি ফাইল টাইপ ছিল, প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ, প্রোডাক্ট লুকআপ, সাব ক্যাটাগরি, রিটার্নস ডেটা। ওকে, সব সিএসভি ফাইল, নিউ সোর্স, সিএসভি ফাইল, প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ। আমি জাস্ট ওকে দিয়ে দিব, অ্যাড হয়ে গেল। দেন সিএসভি, প্রোডাক্ট লুকআপ,
ওকে, সিএসবি, প্রোডাক্ট সাব ক্যাটাগরি লুকআপ, সিএসবি ক্লিক হয়েছে, রিটার্নস ডেটা, সিএসবি, টেরিটরি ওয়ার্কস, টেরিটরি লুকআপ। আর ফাইল কি আছে? আর তো থাকার কথা না আমাদের। টেরিটরি লুকআপ এগুলো এগুলো আমি এমনি দেখছি, এগুলো আপনাদেরকেও দেখাবো কিভাবে করতে হয়। ওকে, আপাতত এগুলাই। এখন আমি দেখবো যে এই ফাইলগুলোরও কি অবস্থা আমি চেক করি আগে। প্রোডাক্ট লুকআপ এখানে সোফা কিছু করার নাই। প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ, আচ্ছা এগুলো করতে গেলে আপনারা তো জানেনই না এগুলো কি করতে হবে। এই সাইডে কলাম প্রোফাইল বেসড অন সবগুলো প্রত্যেকটা এন্টায়ার ডাটা সেট, সবার আগে এটা করে নেবেন। এটা ভুলে যাই তো সবাই, সেজন্য আমি সবাইকে বলি যে এটা করে দেওয়ার জন্য। রিয়াজ ভাই হাত তুলতেছেন, কিছু বলতে চান বলেন। ভাই আমার একটা প্রবলেম হইতাছে, ওই যে ইরোড দেখাইতাছে, ঠিক হইতাছে না। কি ইরোড দেখাচ্ছে? স্ক্রিনটা শেয়ার দিই। আগে আগে বলেন ভাই, স্ক্রিন শেয়ার করেন না। Okay. ওই যে ফাইলগুলো আছে না, যে যে কাস্টমার লুকআপ, তারপর ক্যালেন্ডার লুকআপ, এটার ভিতরে কিছু আসতেছে না। কিছু আসতেছে না বলতে? ইরোড দেখায় ডাটা সোর্স নট ফাউন্ড। ডাটা সোর্স নট ফাউন্ড। আপনি কি ডাউনলোড করছেন ফাইলগুলা? হ্যাঁ হ্যাঁ। ওই ফাইলগুলো, তাহলে ওই ফাইলগুলো ইয়ে করেন, ওই ফাইলগুলো অ্যাড করেন। তাহলে কিভাবে অ্যাড করতে হয় জানেন না? একটু আগে দেখাইলে ওইভাবে না। একটু আগে তো আমি দুইভাবে দেখাইছি। একটা হলো যে ডেটা সোর্স সেটিং। ডেটা সোর্স সেটিংটা হলো যে এক্সিস্টিং কোন ডেটা সোর্সের ফাইল, যেমন আমার ফাইলটা যদি ডাউনলোড করেন, আমার পিবিএক্স ফাইলটা, জাস্ট একটা ফাইল আছে, ওই দুটো ফাইলের লোকেশন চেঞ্জ করা। আরেকটা হলো কিভাবে, আরেকটা আমি গতকালকের ক্লাসে দেখাইছি। আরেকটা কিভাবে হয়, ডিরেক্টলি ডিরেক্টলি লোড করা। কোথায় থেকে? এই যে এখান থেকে, এই যে গেট ডাটায় গিয়ে সিএসভি ফাইল, তাই না? তারপরে কি করা, লোড নাকি ট্রান্সফর্ম, কোন বাটনে ক্লিক করা? ট্রান্সফর্ম বাটনে, তাই না? বুঝতে পারছেন? আর যদি এক্সিস্টিং আমার ফাইলের উপরে কাজ করেন, আমার পাওয়ার বিআই এর ফাইলের উপরে কাজ করেন, তাহলে কি করবেন, ট্রান্সফর্ম ডাটায় এই যে ট্রান্সফর্ম ডেটা, এখানে আসবেন, পাওয়ার কোয়েরিটা অন হবে, তাই না? পাওয়ার কোয়েরিটা অন হইলো, অন হওয়ার পর কি করতে হবে, নিউ সোর্স সেটিং, সিএসভি ফাইল হলে সিএসভি ফাইল। ক্লিয়ার বিষয়টা? জি জি। আপনারা যে সমস্যায় পড়েন, সমস্যাটা হলো যে ওই যে আপনাদের মনোযোগটা একটু রাখতে হবে। হ্যাঁ, লেখাগুলো ছোট আমি বুঝতে পারতেছি, একটু কষ্ট হচ্ছে, বাট এখানে লেখা বড় করারও কোনো অপশন নাই। যদি অপশন থাকতো আমি এগুলো বড় করতাম আসলে, ঠিক আছে? তো একটু অসুবিধা হবে, বাট আপনার দেখেন একটু কষ্ট করে জাস্ট একটু দেখেন যে আমি কোন জায়গায় কি ক্লিক করতেছি। আমি এইখানে ক্লিক করতেছি, হয়তো বা এই জিনিসটা হয়তো বা লেখায় হয়তো ভালোভাবে আপনার বুঝতে পারতেছেন না, বাট আপনার বুঝেন যে আমি এখান থেকে কত নাম্বার, আমি সিএসবি এটা কত নাম্বার, 4 নাম্বার না? তো আপনাকে এইভাবে আসলে মনে রাখতে হবে যে ভাইয়ার লেখা আমি ঠিক আছে বুঝতে পারতেছি না, বাট আমি বুঝতে পারতেছি এটা 4 নাম্বার অপশনে গিয়ে সে ক্লিক করছে, উপরের এই তিনটা ক্লিক করে নাই। আর 4 নাম্বারটা কি, সিএসভি ফাইল। যদি ওইটা এক্সেল ফাইল থাকতো তাহলে এক্সেল ক্লিক করব, ঠিক আছে? এই যে এই ইথিক্যাল যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি আপনাদেরকে সেই গতকালকে ক্লাস থেকে আমি বলতেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনটা একটু শেয়ার দেই। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। একটু দ্রুত শেয়ার করেন। হয়েছে? হ্যাঁ হয়েছে। এখানে এসে ট্রান্সফার ডালবো। ওই দুইটা ডিলিট করে দেন, রাইট ক্লিক করে ডিলিট করে দেন, আবার নতুন ভাবে করেন।
এইগুলো এখানে না না ডিলিট করার দরকার না, এগুলো কেন এরকম দেখাচ্ছে বলেন? কারণ ডেটা সোর্স সেটিং তো আপনি চেঞ্জ করেন নাই, চেঞ্জ করছেন কি ক্রস করেন, ডাইরেক্ট ক্লোজ। হ্যাঁ ডাইরেক্ট ক্লোজ করেন পাওয়ার করে। এটা কেন হয়েছে বলেন তো দেখি? এটা হয়েছে এই কারণে আপনাদেরকে প্রথমেই আজকে বলছি। কেউ একজন বলেন, কেউ একজন বলেন কেন হয়েছে এটা বলেন তো। হ্যাঁ মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ হইতে পারে। আচ্ছা ভাই, এটা কি সমস্যা হয়েছে এটা বলা যাবে? জুবাইর ভাই একটু বলেন তো। এটাতে হচ্ছে আরে ভাই সোর্সটা, অ্যাকচুয়ালি এখানে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম স্যার যেটা দিছে আর কি, হ্যাঁ ওই লোকেশনটা দেখাই দিতে হবে। ওই লোকেশনটা দেখাইলে ডাটা সোর্সের ইয়েটা দেখাবেন আর কি। আর দেখাবো কিভাবে এটা বলেন। আপনি হচ্ছে ওই যে পাওয়ার করে ওপেন করেন, ওই যে হয়ে আসছে। তারপর হ্যালো হ্যালো হ্যাঁ জি জি ভাই, কথা শুনে দিতে। ডাটা সোর্স সেটিং। আমার কথা শোনা যাচ্ছে? জি আচ্ছা আমার বাসায় কারেন্ট গেছে আর কি, হ্যাঁ আমি মোবাইলের ইন্টারনেট দিয়ে মাত্র ঢুকলাম, ঠিক আছে। আচ্ছা কারেন্ট না আসা পর্যন্ত কতটুকু মোবাইল দিয়ে চালাবো আমার এখানে ইয়া নাই। আচ্ছা ওকে, আমি আপনার কথা বুঝতে পারতেছি। ওইখানে ক্লিক করেন, ওইটা কি লেখা আছে লাস্টের দিকে, কি লেখা আছে বলেন? ক্যালেন্ডার লুকআপ সিএসভি। ক্যালেন্ডার লুকআপ, তার মানে আপনাকে লোকেশনে গিয়ে ক্যালেন্ডার লুকআপটা চিনাই দেন, তৈরি তো হয়ে গেল তাই না? ওটা ক্লিক করেন, ওটার উপরে আগে ক্লিক করেন, ক্যালেন্ডার লুকআপের উপর সিলেক্ট হয়েছে। এখন চেঞ্জ সেটিং এ যান, চেঞ্জ সোর্স, একদম প্রথমটা, একদম প্রথমটা চেঞ্জ সোর্স। হ্যাঁ ওইখান থেকে ওই যে ব্রাউজে গিয়ে আপনি লিঙ্কটা চেনাই দেন, কোথায় আছে এই ফাইলটা, ওই ফাইলটা চেনাই দেন। ক্যালেন্ডার লুকআপটাই সিলেক্ট করবেন কিন্তু। ওকে সিলেক্ট হয়ে গেলে ওকে দিয়ে দেন, ওকে দিয়ে দেন এখন এটা। হ্যাঁ নেক্সট চেঞ্জ করেন, নেক্সটটা সিলেক্ট করেন, চেঞ্জ সোর্স সেটিং, ব্রাউজ। ওকে ক্লোজ। একটু অপেক্ষা করেন, কিছু করবেন না, একটু অপেক্ষা করেন, সে নিজে নিজে ইয়ে করবে, কিছু লাগানোর দরকার নাই। অ্যাপ্লাই হচ্ছে কি? আর যদি না হয় কোনো কিছু, যদি কিছুক্ষণের ভিতরে যদি কোনো কিছু না দেখায়, তাহলে ওই যে উপরে যে অ্যাপ্লাই চেঞ্জেস লেখা আছে না, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করেন তো ওইখানে অ্যাপ্লাই চেঞ্জের উপরে। অনেকের অনেক সময় হয় না, অনেকের অনেক সময় দেখে না, ইরর যে দেখাচ্ছে না অ্যাপ্লাই চেঞ্জেস, অ্যাপ্লাই চেঞ্জেস কোথায়, কোথায় লেখা আছে? কোথায় ভাইয়া? আপনি অ্যাপ্লাই চেঞ্জেস খুঁজে পাচ্ছেন না? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই চেঞ্জেস, ডান সাইডে উপরে, ডান সাইডে, একদম ডান সাইডে। আপনি ডান সাইড বুঝতেছেন না? ডান সাইড কোনটা আপনার? আপনার ডান সাইড কোন দিকে? হ্যাঁ এই যে, ওকে এখন হয়েছে। এখন আপনি ইয়েতে যান, ট্রান্সফর্ম ডেটা, তারপরে কোথায় ওই যে ট্রান্সফর্ম ডেটা, হ্যাঁ ওখানে যান, উপরেরটা, উপরেরটা, আবার ওখানে ক্লোজ দেন এটা। হ্যাঁ এখন ঠিকঠাক আসলো তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? জি জি। এই যে আপনারা, আপনারা আরেকটা যে সমস্যা, এই যে আপনাদেরকে গতকালকে ক্লাসে বলছি, আপনারা আমার কথা না শুনে আগে পাওয়ার ব্যাক খুলে ভাইয়া যেভাবে করাচ্ছে, ওই যে আপনাদের যে অভ্যাসটা, যে প্রাইভেট করতে যান না আপনারা কোচিং সেন্টারে, তো আপনাদের যে অভ্যাসটা থাকে, যে ছোটবেলায় যে অভ্যাসটা, যে টিচার অঙ্কগুলো করাবে সাথে সাথে করে নিতে হবে, টিচার হয়তো বা ভয়ে পালিয়ে যাবে, বা টিচার আমাকে সেকেন্ড টাইম আর অঙ্কটা দেখাবে না, বাট এখানে তো রেকর্ডিং আছে তাই না? তো আপনারা আগে বোঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি, ঠিক আছে? দেন আপনারা এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে আমরা এখন কই আছি, আমরা এখন কই আছি? আচ্ছা আমার স্ক্রিনটা চেঞ্জ হয় নাই, আমি আমার ইয়া অন করতেছি।
ওকে ওকে, আমরা এখন এইখানে আছি। প্রথমে প্রোডাক্ট লুকআপ, আমরা চেক করি আসলে প্রোডাক্ট লুকআপে কোনো এরর পাই কিনা। সবার আগে এগুলোতে দেখতেছি আমি কোয়ালিটিতে কোনো এরর পাচ্ছি না আমি, তার মানে আমার সেকেন্ড স্টেজে যাইতে হবে, ডাটা টাইপ চেক করতে হবে ডাটা টাইপ ঠিক আছে কিনা। প্রোডাক্ট কি অলওয়েজ নাম্বার 1 2 3 মানে এটা হবে। প্রোডাক্ট সাব ক্যাটাগরি ঠিক আছে, এসকিউ ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট কালার, প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট কস্ট ঠিক আছে, এটা প্রোডাক্ট কস্ট ডেসিমাল নাম্বার। ওকে, অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া দশমিকের পরে দুইটা সংখ্যা দেওয়া যায় না, ওই দুইটা সংখ্যা কিভাবে দিতে হয় এটা আমি পরবর্তীতে বোঝাবো। হ্যাঁ, এটা এখানে না, ওইটা আরেকটা জায়গায় গিয়ে করতে হবে। ওটা কোন জায়গায় গিয়ে করতে হবে ওটা আমি আপনাদেরকে দেখাবো। আমার নিজেকেও তো চেঞ্জ করতে হবে না, তো আমি ওইগুলো চেঞ্জ করবো। তার মানে প্রোডাক্ট লুকআপে কোনো অসুবিধা নাই, প্রোডাক্ট সাব ক্যাটাগরিতেও সোফার কোনো অসুবিধা নাই, প্রোডাক্ট সাব ক্যাটাগরিতেও। রিটার্ন ডেটায় দেখি, রিটার্ন ডেটা এখানেও খুব একটা বেশি কোনো এরর নাই, টেরিটরি লুকআপেও কিছু নাই। এখন আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র নামটা চেঞ্জ করে দিব। কি নাম, এগুলো যেরকম কাস্টমার লুকআপ, ক্যালেন্ডার লুকআপ করছি, এইগুলো সেম, জাস্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ। ঠিক আছে, এটা যেমন প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ, এটা এটা করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। এটা হবে প্রোডাক্ট লুকআপ, প্রোডাক্ট লুকআপ। ভাইয়া একটা জি কোশ্চেন ছিল। শুনতেছি, জি বলেন। ভাইয়া ওই প্রোডাক্ট কস্টের মধ্যে আপনি 1.2 আর হচ্ছে ফিক্সড ডেসিমেল আর হচ্ছে ডেসিমেল নাম্বার দুইটা তো ফ্লোট না, বাট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি বুঝে নাই। কোনটা বুঝেন নাই? কোনটা মানে এখান থেকে ডেসিমেল নাম্বার আর ফিক্সড ডেসিমেল নাম্বার। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা, ফিক্সড ডেসিমাল নাম্বার যেটা, আচ্ছা ফিক্সড ডেসিমাল নাম্বারটা হইলো কি, এটা হলো যে অ্যাকাউন্টিং ভাষায় দশমিক, মানে অ্যাকাউন্টিং নাম্বারটা আমি ফিক্সড ডেসিমাল নাম্বারটা দিতে পারি। ঠিক আছে, যেমন প্রোডাক্ট কস্টটা আমি ফিক্সড ডেসিমাল নাম্বার দিলাম, তখন এটা হবে কি দশমিকের পরে সে ধরেন যে আমি রিপ্লেস কারেন্টটা দিলাম। ঠিক আছে, রিপ্লেস কারেন্টটা দিলাম, দশমিকের পরে দুইটা সংখ্যা নিয়ে। ঠিক আছে, এটা হলো কি অ্যাকাউন্টিং। বাট এটা ছাড়াও আরেকটা আছে যেটা হলো যে ডেসিমাল নাম্বার, এটা দিয়ে দিলে হয় কি যে সে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা নিয়ে নেয়। ঠিক আছে, ফিক্সড ডেসিমাল নাম্বার হলো কি দশমিকের পরে দুইটা সংখ্যা, মানে এটা হলো যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। যারা বিজনেস বা অ্যাকাউন্টিং পড়ছেন আপনারা জানেন যে দশমিকের পরে সর্বোচ্চ দুইটা সংখ্যাই আপনারা ইউজ করেন, তিনটা সংখ্যায় কখনো যান না, তাই না? বিশেষ করে ক্রেডিট ডেবিট, আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে দেখবেন দশমিকের পরে দুইটা সংখ্যা। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? ওকে, আমি তাহলে অ্যাডভেঞ্চার ওয়ার্কসে যাই। এখন আমরা আসি আরেকটা জায়গায়। নতুন আরেকটা জিনিস হইলো যে যদি কোনো ডেটা, একই রকম ডেটা, তাই না, 2020 সাল, 21 সাল, 22 সাল, একই রকম ডেটা আমরা চাইলে কোনো একটা ফোল্ডারে রেখে ডিরেক্টলি ফোল্ডারটাকে আমরা আপলোড করে দিতে পারি। ঠিক আছে, তবে ওইটা করার আগে আপনাদেরকে আরেকটা অপশন দেখাই। ওই অপশনটাতে একটু ঝামেলা আছে। ওই অপশনটা যেটা ঝামেলার, এটা আমাদের সবচেয়ে বেশি করতে হয়, বিশেষ করে আমার বেশি করতে হয় আর কি, আমার অফিসে। ঠিক আছে, তো ওইটা একটা দেখাই। ওইটা যদিও বা এখন পর্যন্ত আমি কাউকে দেখাই না, আপনাদের বেচটাই ফার্স্ট বেচ হবে যাদেরকে আমি দেখাচ্ছি আর কি। ওইটা আবার হয়তোবা আপনাদের অফিসে ওইটা হয়তোবা নাও প্রয়োজন পড়তে পারে। আমি এখানে চাইলে আপনি কিন্তু ফোল্ডার বানিয়ে নিতে পারবেন। আবার আমি এখানে একটা নিউ গ্রুপ বানাইলাম। ঠিক আছে, নিউ গ্রুপ দিলাম একটা, সে গ্রুপের নাম আমি কিছুক্ষণ পরে আবার এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, জাস্ট ওই জিনিসটা দেখায় আমি এটা ডিলিট করে দিব। ঠিক আছে, এই সেলস এর ডাটার ভিতরে আমি ঢুকলাম, সিলেক্ট করা, নিউ সোর্সে গেলাম, এক্সেল, এটা মোস্টলি মনে হয় এক্সেল ডাটা থাকবে। ও না, এটাও সিএসভি মনে হয়, তাহলে সিএসভি সেলস ডেটা, এই যে এটা ফর এক্সাম্পল আমি একটা নিলাম। ঠিক আছে, আপনার ধরেন যে এই ধরনের ফাইল আছে,
সেলস ডেটার মতো ফাইল আছে, এটাকে আগে লোড করে নি। ওকে, আপনার এই সেলস ডেটার মতো আছে হয়তো বা ধরুন যে একসাথে 20টা ডেটা আছে, 20টা সেলস ডেটা আছে, ঠিক আছে, 20টা সেলস ডেটা আছে এবং 20টাই আলাদা আলাদা, এবং সামহাও আপনি হয়তো ফুলটার সহ ডিলিট, আপনি একসাথে সবগুলোকে আপলোড করতে চাচ্ছেন না, আপনি একটা একটা করে আপলোড করতে চাচ্ছেন, এবং একটা একটা করে যখন আপলোড করবেন তখন যেন একটার পরে আরেকটা, মানে হলো যে অনেকটা এই ধরনের, আমি একটু পেন টুলের মাধ্যমে দেখাই। সে আপনার ফাইল, এটা হলো যে 2020 সালে ডাটাটা ঢুকলো, এখন 2020 সালের ডেটা দিলাম আমি এখানে 20 সাল, তারপরে 21 সালের ডেটাটা আপনি যখন অ্যাড করবেন এখানে, এটা যেন এইখানে যতগুলো ডাটা আছে আপনার, হ্যাঁ এখানে যতগুলো ডেটা আছে এই ডেটাগুলোর নিচে যেন ওই 21 সালের ডেটাটা যেন ঢুকে, বুঝতে পারছেন, এটা যেন ঢুকে, এটা যেন এইটার সাথে যেন না হয়। দুটো জিনিস আপনাদেরকে বলি, এইভাবে পাশাপাশি যখন যোগ হবে তখন এটাকে বলা হয় মার্জ, ঠিক আছে। আর যখন এই ডাটাগুলো শেষ হয়ে যাওয়ার পর 2021 সালের ডেটাটা আবার এখান থেকে শুরু হবে, এটাকে বলা হয় অ্যাপেন্ড। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কোনটা, দুইটা পাশাপাশি যখন জোড়া লাগায় তখন এটাকে কি বলা হয়, মার্জ বলা হয়। আর যখন একটা ডাটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা ডাটা নিচে নিচে যখন আরেকটা ডাটা যোগ হবে তখন ওইটাকে কি বলা হয়, অ্যাপেন্ড বলা হয়, ঠিক আছে। তো আমরা এখন দেখি ওই জিনিসটা অ্যাপ্লাই করি। আমি এখন এই ডেটাটার সাথে আরেকটা ডেটা, আমি সেম এই ফোল্ডারে আরেকটা ডেটা আপলোড করব, 2021 সালের ডেটা আপলোড দিব, দাঁড়া দেখাই আপনাদেরকে। তিন নম্বর ডাটাও আপলোড দিয়ে দিই, একসাথে তিনটাই দেখানো হয়ে যাবে আপনাদেরকে। ওকে, তিনটা ডাটা আসলো, আপনি এই তিনটা ডাটাকে মার্জ করতে চাচ্ছেন, মানে আপনার নিজের ভাষায় আপনি মার্জ বলতেছেন, অ্যাকচুয়ালি আমরা করতেছি কি অ্যাপেন্ড করতেছি, আমরা কিন্তু মার্জ করতেছি না। আমরা যখন অ্যাপেন্ড করি কিভাবে করি, যেমন এই হোমে আমাদের কিন্তু মার্জের অপশন আছে, দেখেন অ্যাপেন্ডের অপশন আছে, আমরা যখন মার্জ ক্লিক করব তখন কি হবে, পাশাপাশি যোগ হবে, মানে এইখানে ধরেন যে অর্ডার ডেট থেকে শুরু করে আমার অর্ডার কোয়ান্টিটি আছে, পাশে একটা রো বের হবে, এখানে আবার কি সেম জিনিসটা রিপিট হবে 2021 সালের জন্য, আবার প্রথম রো থেকে আপনার অনেকগুলা কলাম, মানে ওই সাইডে দুইভাবে যোগ হবে। আর অ্যাপেন্ডটা কি হবে, কলাম আপনার 2020 সালটা শেষ, আবার নিচে রো থেকে আবার 21 সালটা শুরু হবে। তা আমরা মূলত এই ধরনের কাজের জন্য কি করব, এই তিনটাকে মার্জ করা মানে কি বোঝাবে বলেন তো দেখি, অ্যাপেন্ড করা বোঝাবে, ক্লিয়ার বিষয়টা? এখন আমি কি করব, জি ভাই, আমি জাস্ট এটাকে আমি মাস্টার এক্সেল শিট বলবো, মানে এই 2020 সালটার সাথে আমি বাকি দুটাকে যোগ করব, সেজন্য এটাকে আমি কি বলবো, মাস্টার শিট বলবো নিজের মতো করে, ঠিক আছে। রাইট ক্লিক করব, এখানে দেখেন একটা অপশন আছে, কি অপশন দেখেন, অপশনটা কি এখানে নাকি, আচ্ছা এখানে না, এটা হলো যে এখানে এই যে অ্যাপেন্ড কোয়েরিজ, আমি অ্যাপেন্ডে যাব, একটা জিনিস লেআউট ওপেন হবে। এখন আপনাকে বলতেছে টু টেবিলস অথবা 3 or more টেবিলস। টু টেবিলস হইলে আপনার জাস্ট মানে টু টেবিলস মানে কি, এটা আপনার যেটাকে মাস্টার শিট ওইটার সাথে আরেকটা টেবিল যোগ করতে চাচ্ছেন, দুইটা মিলে দুইটা টেবিল হবে, এটা হলো যে টু টেবিল, বুঝতে পারছেন? মানে আরেকটা ফাইল, এটার সাথে জাস্ট একটা ফাইল যোগ করলেন, ফর এক্সাম্পল এটা হলো যে কারেন্ট, এখানে লেখাই আছে ব্র্যাকেটের ভিতর কারেন্ট, মানে কি এটা বর্তমানে আপনার সিলেক্ট আছে, এটা চাইলে আপনি সিলেক্ট করবেন না, কারণ আপনি আরেকটা সিলেক্ট করবেন, তখন 2021 দিবেন, ওকে দিলে অ্যাপেন্ড হয়ে যাবে। আর যদি আমি 3 or more টেবিল দিই, 3 or more টেবিল দিলে কি হবে, এটার সাথে 2021 সালটা ওই যে যোগ হলো, কিছুক্ষণ আগে টু টেবিলস দিলাম না, ধরেন যে এখন 2022 সালটা যোগ করতে চাই, এটা সিলেক্ট করলাম, অ্যাড দিব, অ্যাড হয়ে গেল না তিনটা একসাথে। আর যদি না দিতে চাই এটা সিলেক্ট করব, এখানে ক্রস দিব, এটা এখান থেকে চলে যাবে। এখন যদি আমি ওকে দিই, ওকে দিলাম, অ্যাড হয়ে গেল। এখন আমি বুঝবো কিভাবে অ্যাড হয়েছে কিনা, সিম্পল, আমি 2020 সালেরটা এটা সবার আগে এন্টার ডাটা সেট করে ফেলি,
ওই যে গতকালকে নাকি এর আগের ক্লাসে একজন বললো ভাই লোড মোডটা কি, এখন আমরা দেখবো লোড মোডের কাজটা কি এবং কিভাবে করে এটা। ঠিক আছে, এখানে অনেক ডেটা। এখন আমি অর্ডার ডেটে যাব, এই যে এখানে দেখেন লোড মোড একটা অপশন আছে, আমি এটার উপর ক্লিক করব। আমি কয়টা শীট অ্যাপেন্ড করছি, 2020, 2021, 2022। আমার যদি রোয়ের নিচে যদি প্রত্যেকটা যদি অ্যাড হয়, তার মানে আমার কি এখানে দেখাবে না? এটা নর্মাল এক্সেল শিটেও কিন্তু এই জিনিসটা করে, তাই না? তো আমরা একদম নিচের দিকে যাব, একদম নিচের দিকে গিয়ে দেখেন 2022 সালটা অ্যাড হয়েছে কি হয় নাই, 20, 21, 22 অ্যাড হয়েছে। তার মানে বুঝতে হবে যে আমার ডাটা পারফেক্টলি অ্যাপেন্ড হয়েছে। এখন আপনি চিন্তা করতেছেন যে যেহেতু পারফেক্টলি অ্যাড হয়েছে, আমি এই দুইটাকে কি করে দিই, ডিলিট করে দিই। কিন্তু ডিলিট হবে না। কারণ কি? কারণ হইলো যে এই দুইটা রেফারেন্স হিসেবে কাজ করবে এইখানে। এই দুইটাকে ডিলিট করলে এইটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু আসলে ডিলিট করার কোনো অপশন নাই। এখন পর্যন্ত পাওয়ার বিআই দেয় না, পরিবর্তিত হইতে বা দিবে। আমি সে ধরেন যে ডিলিট অপশন দিলাম, আমাকে এরর দিবে। কি এরর দিচ্ছে? The query adventure work cells 2021 cannot be deleted because it's being referenced. Being বলছে মানে কি, এটা অলরেডি এখন বর্তমানে কাজ করতেছে। Being referenced by another query 2020 এর সাথে এটা কাজ করতেছে বলতেছে। 2021 টাও কিরকম? তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে আমি কি করব? অপশন এখানে আছে। অপশনটা হলো যে আমরা যখনই নতুন একটা পাওয়ার বিআই কোয়েরি বা পাওয়ার বিআই অ্যাপ্লিকেশন অন করি, আমাদের কি হয়, সবগুলো প্রথমে লোড নেয় না। তো এই লোডিংটা কমাইতে পারি আমরা পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য। এনাবল লোড, এটা তো আমাদের আর প্রয়োজন নাই, কারণ ওইটার সাথে আমরা কি করছি, অ্যাপেন্ড করছি, এখানে সব ডেটা আসছে চলে, তাই না? এখন আমি কি করব, এটাকে এনাবল লোডটাকে অফ করে দিব। দেখেন এনাবল লোড, তখন হবে কি, এটাকে আর লোড নিবে না, আসে জাস্ট আসবে 2020 সালটাকেই লোড নিবে। এটার মাধ্যমে আমার পারফরমেন্স অপটিমাইজেশন হবে। এনাবল লোডটা করলাম, এভাবে আমি করার পরে আমি এটাকে পরবর্তী অন্য আরেকটা জায়গায় যদি নিয়ে যাই, সে ধরেন যে আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিলাম, আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিই, ঠিক আছে? দেখা আপনাদেরকে চেঞ্জটা আমার এখানে হচ্ছে না, দাঁড়ান। আমার ল্যাপটপের ব্যাটারির অবস্থা খুবই খারাপ, মানে ব্যাটারি মানে যে কোনো সময় যাইতে পারে। যদিও বা দেখাচ্ছে 84%, হঠাৎ করে এটা 60%-এর নিচে নামলে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, বিদ্যুৎটা কখন আসবে আমি বলতে পারতেছি না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিদ্যুৎ না আসলে যখনই বন্ধ হয়ে যাবে ধরে নিবেন যে আমাদের ক্লাস ওইখানে শেষ। ঠিক আছে, আর রেকর্ডিংটা এর ভিতরে চলতে থাকবে, কিছু করার নাই, আমি তো বন্ধ করতে পারবো না। বিদ্যুৎ আসলে আমি আবার ওই ক্লাসের ভিতরে ঢুকে আমাকে আবার রেকর্ডিংটা বন্ধ করে আপনাদের ক্লাসটা বন্ধ করে দিতে হবে, বুঝতে পারছেন? রেকর্ডিংটা চলতে থাকবে, কিছু করার নাই আমার, বিদ্যুৎ না আসা পর্যন্ত। আচ্ছা ভাইয়া, ওই আমি বলছিলাম যে ধরেন আপনি যখন এখন লাইভ যেজন করতেছেন, হ্যাঁ, এগুলো হয়তো আমি এখন ট্রাই করতে পারতেছি না, কারণ হচ্ছে ওই লোডও নিচ্ছে না। ঠিক আছে, ওটা ভিডিও দেখতে গেলে ওইটা করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আসলে কি রকম প্রসিডিউরটা কি ফলো করবো? নেক্সট কি আপনার ভিডিওটা যদি একটু আগে আগে পাওয়া যেত ভাইয়া? ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ভাইয়া নেট চলে গেছে, হ্যাঁ হ্যাঁ নিউট্রাল হয়ে গেছে। তার মানে ক্লাস এখন শেষ। আপনার কোশ্চেনটা ভালো ছিল। না, ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া মনে করেন যে আমি হচ্ছে ওই যে ল্যাপটপেই আমি ক্লাস করতেছি, আবার হচ্ছে পাওয়ার বিআইটা এখানেই চালাচ্ছি। ঠিক আছে, তো আসলে ওই এক্স্যাক্টলি ভাবে ট্রাইটা করা হয় না। এটা ঠিক ভাই, আসলে এটা আমাদের বলা উচিত, কারণ হচ্ছে আমরা যেভাবে ভাইয়া পড়ায়, এখন পড়ানোর পর কিন্তু আমাদের প্র্যাকটিস করা লাগে। এখন প্র্যাকটিসটার জন্য ভাইয়া বলতেছে যে ক্লাস মিস না দিয়ে আপনার ইয়ে করা যাবে না, তো এটা আসলে বুঝতেছি না কিভাবে করব। না, আর একটা বিষয় হচ্ছে যে ইয়ে সফটওয়্যারটা তো অনেক ভারী সফটওয়্যার, তাই না? আমি একটা জিনিস ফলো করি, ফার্স্ট অফ অল কখনো নোট নিয়ে নেই না। নোট নেওয়ার পর হচ্ছে ওই নোটটাকে হচ্ছে আপনার যদি রেকর্ডিং ও না থাকে কিছু কিছু জিনিস নিজে থেকে করে।
আমার এখানে বাট আমার একটা ঝামেলা হইতেছে ভাই নোটসে, যেটা হচ্ছে যে আসলে জাস্ট কি পয়েন্ট তো লিখি আর কি, বাট স্টিল হচ্ছে ওই ডিপে আর কি যেতে পারি না, ওই ডিপটা তো লেখা সম্ভব না। আচ্ছা মানে শুনে শুনে লিখতেছি, এটা আসলে খুব টাফ হয়ে যায়, আসলে লেখা যায় না ওইভাবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু মোটামুটি এই চতুর্থ ক্লাসে হচ্ছে একটু বেশি পরিমাণ শিখতে পারলাম আজকে, তাই না? এটা প্রথম দিনই আজকে পাইলাম, এর আগে তো অল্প কিছু শিখাইছে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট আমার মানে সমস্যা হয় নাই। না। প্রথম দুইটা তো হচ্ছে জাস্ট টেকনিক্যাল ছিল, ওটা জাস্ট হচ্ছে কিভাবে গুগল ক্লাস অপারেট করতে হবে এন্ড দোস সর্টস। কিছু বিজনেস রিলেটেড কথাবার্তা আছে, কিছু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে ভাইয়া কোনটাতে চেঞ্জ করতেছে, আমি ইনস্ট্যান্ট ওইখানে আমার এখানে এসে চেঞ্জ করতে পারতেছি না, বা এখানে চেঞ্জ করতে গেলে আমি অডিওতে কোনো একটা কিছু দেখাচ্ছে সেটা মিস হয়ে যাচ্ছে। এটাই সেম সমস্যাটা আমারও হচ্ছে। একটু আগে যে হইল না সমস্যাটা, এখানে আসলে প্রসিডিউরটা আসলে মনে হয় আগে ভিডিও দেখতে হবে, নোট করতে হবে, এবং ভাইয়ার কাছ থেকে ভিডিওটা আজকে রাত্রের ভিডিওটা আজকে যেন পাবলিশ করে, যেন সকালে একটু রিভাইজ করা যায় আর কি। একটু আগে আমার যে প্রবলেম হয়েছে যেটা, যে আমি ফার্স্টে ভাইয়া যেটা কথা ওটা দেখতেছিলাম, তারপরে আবার ল্যাপটপ মানে পিসির ভিতরে এটাই করতেছিলাম, তারপরে আমি মানে কি আলোচল হয়ে গেছে যে কি করলাম না আচ্ছা করলাম। আরেকটা বিষয় ভাইয়া, এই যেমন হচ্ছে ভাইয়া হচ্ছে আজকে প্রজেক্টটা করলো, হ্যাঁ, এই প্রজেক্টটায় ধরেন কিছু কিছু চেঞ্জ আসছে, কোথায় কোথায় চেঞ্জ আসছে, সে যে জিনিসগুলো দেখাইছে, এই জিনিসগুলো তো ভাইয়া আপলোড একটা ফাইনাল আপডেট একটা আপলোড করে দিচ্ছে, বাট আমরা প্র্যাকটিসটা করব কিভাবে? আমাদের যে স্ক্রিন রেকর্ডটা দেওয়া হয়, তো ওইগুলার ভিতরে কিন্তু ভাইয়া যেগুলো করে ওইগুলো তো ডাইরেক্টই করা যায় না। আচ্ছা ভাই আসছে, ভাইয়া আসছে। আসসালামু আলাইকুম। আমি কাইটা দিই, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে 80% এর ভিতরে, আমার আবার নতুন ভাবে আপনাদের সামনে করতে হবে। কারেন্ট আসছে ভাইয়া? হ্যাঁ, বিদ্যুৎ চলে আসছে, আমার ল্যাপটপটাও বন্ধ হয়েছে, বিদ্যুৎ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি আপনাদের সামনে করে ফেলতেছি, যে জিনিসগুলো রিপিট করছে ওই জিনিসগুলো রিপিট করতে হবে আমার, সমস্যা নাই, আশা করি আপনারা ইয়ে করবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা বলতে পারেন। ভাইয়া ওই আমি বলছিলাম যে ধরেন আপনি যে যেগুলো আজকে যে টপিক গুলো আজকে শিখাচ্ছেন, হ্যাঁ, এটা তো হয়তো বা আমি ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে পারছি না, ইনস্ট্যান্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট পারতেছি, একে তো হচ্ছে সফটওয়্যারটাও ভারী, এবং হচ্ছে ভিডিও আর ইয়ে দেখতে কিছুটা মিস হচ্ছে। সেক্ষেত্রে আমরা তাহলে আপনার এই নোটগুলো করি, এবং হচ্ছে ক্লাসটা যদি ভাইয়া সকাল সকাল দিতেন, তাহলে যেহেতু আজ এরকম টপিক অনেক টপিক আজকে পড়া হবে, এটা যেন আমি আগামীকালকে প্র্যাকটিস করতে পারি। আর একটা বিষয় হচ্ছে ভাই, আপনি তো একটা ফাইল আপলোড করে দিবেন, আমরা আসলে কোন ফাইলটা নিয়ে কাজ করব? আমি যে ফাইলটা আপলোড করব ওই ফাইলের উপরে আপনি প্র্যাকটিস করতে পারেন, অথবা নিজে নিজে আরেকটা ফাইল খুলে কিভাবে একটা নতুন একটা রিপোর্ট খুলতে হয় এটা তো প্রথমেই শিখাইছি, ওইটা খুলে আপনারা নিজেরা ওইখানেও প্র্যাকটিস করবেন। ধরেন আজকে আপনি যা শিখাইলেন, আমি সেই কাজগুলো আরেকটা অন্য ফাইল থেকে এই কাজটা করবো আর কি, এইভাবে আর কি করতে চাই। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেও করতে পারেন, আবার আমার ফাইলটা নিয়েও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার ফাইলটা নেড়ে চেড়ে দেখলেন, বুঝতে পারলেন যে আমি কি কি করছি, যে কি কি ইয়ে করলাম। হ্যাঁ, এই জিনিসগুলো একটা জিনিস, তবে নিজে করতে গেলে অনেক কিছু ভুল ধরা পড়ে, ঠিক আছে, তো ওই জিনিসটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি ট্রাই করব আপনাদেরকে প্রতিদিন রাত্রিবেলার ভিতরে দিয়ে দেওয়ার জন্য। অনেক সময় হয় কি যে, যেমন শুক্রবার দিনে আমার একটু প্যারা হয়ে যায়, শুক্রবার দিন আমি আপনাদের ক্লাসটা নেওয়ার পরই আমার 10টা থেকে আরেকটা ক্লাস শুরু হয়ে যায় আমার প্ল্যাটফর্মে আর কি, ওইখানে অলমোস্ট 43 থেকে 40 জনের মতো, তো একটা এক্সাইটিং ক্লাস হয় ওইখানে। তো আমার ওইখানে খুব ইমিডিয়েট জয়েন করতে হয়, এবং ওইখান থেকে জয়েন করার পরই মানে ওইটা ক্লাস শেষ করতে করতে আমি যদি বা ওদেরকে বলি যে 11:30টার দিকে, ওরা আমাকে ক্লাস ছাড়ে না, ওরা বলে যে ভাইয়া একটু গল্প করবো বা কথা বলবো, এইটা করতে হবে ওইটা করতে হবে, তারা তাদের নানা ধরনের বিষয়গুলো বলে, আমি ট্রাই করি ওদেরকে ইয়ে করা, গাইড করার। যেহেতু ফ্রাইডে থাকে, তো সময় করতে করতে 12টা 12:30 বেজে যায়, তখন আমি মানে সর্বোচ্চ জেগে থাকলে কয়টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত জেগে থাকবো শুক্রবার দিন, কারণ শুক্রবার দিনটাই থাকে আসলে ঘুমানোর জন্য, তাই না? তো আমি সেজন্য আসলে মানে ওইভাবে রেকর্ডিংটা দেওয়ার সময় পায় না, মানে সকালবেলা ঘুম থেকে উঠি আমি 2টা-3টার দিকে উঠে, আবার আমার পরে দিলেও হয়, সমস্যা নেই। হ্যাঁ, তো আবার আমার যে ভাগিনা আছে, আমার ভাগিনা আবার মিরপুরে, আমি থাকি মতিঝিল, ঠিক আছে,
তো মিরপুরে দেখতে যাই, আবার তাকে ঘুম থেকে উঠে মানে তাকে দেখতে যাই, তার সাথে একটু কথা বলতে হবে, মানে ইনস্ট্যান্ট, মানে হোস্টেলে থাকে তো, এখন যদি না যায় মানে তার একটু খারাপ লাগে। তো সেজন্য আসলে মানে ওইখানে যাই। তো ওইখান থেকে আস্তে আস্তে খুব ক্লান্ত হয়ে পড়ি, এই আর কি, এরকম একটা সিচুয়েশন আর কি, ঠিক আছে। তো ওই সময়টা একটু সমস্যা হয়, আমি চেষ্টা করতেছি মানে আপনাদেরকে খুব দ্রুত ওইটা দিয়ে দেওয়ার জন্য আর কি, ঠিক আছে। ইনস্ট্যান্ট তো হয় না, কারণ ইনস্ট্যান্ট হয় না এই কারণে, কারণ রেকর্ডিংটা আমি যখন অফ করব, অফ করার এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এটা জেনারেট হয় আর কি, ঠিক আছে। তো ওই আচ্ছা 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয় আমাকে। আচ্ছা আচ্ছা। আর কারো কি কোনো কোয়েশন আছে? না ভাইয়া। ওকে, আমি জানি না আমার কিছু মানে এখানে সেভ আছে কিনা, আশা করি সেভ থাকবে, দেখা যাক। আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর কারেন্ট কি, চলে মানে গেলে কি সেম থাকবে? বুঝি নাই। কারেন্ট চলে গেলেও ভাই আপনি বলছিলেন না একটা এনেবল করে দিলে সেভ থাকার কথা। সেভ থাকার কথা, কিন্তু আমার পিসিতে এটা সেভ থাকে কাদের পিসি, যাদের ব্যাটারি গুলো ভালো থাকে, বুঝতে পারছেন। আপনার ইমিডিয়েট চার্জ দিবেন, অন হবে। আমার ব্যাটারি নরমালি, ব্যাটারির একটা আপনারা যারা কম্পিউটার সায়েন্সের তারা জানেন, সিমোস ব্যাটারি নামে একটা ব্যাটারি থাকে। এটা নরমাল বড় ব্যাটারির সাথেও আরেকটা ছোট একটা ব্যাটারি থাকে। ল্যাপটপে ওইটা থাকে না, সমস্যা হলো যে ওই জায়গায়, ঠিক আছে। নরমালি পিসিটাতে আপনি রিকভার করতে পারবেন, ল্যাপটপেরটাতেও রিকভার করতে পারবেন যদি আপনার ব্যাটারি যদি ভালো থাকে। বাট ব্যাটারি খারাপ থাকলে আপনার রিকভারি করতে একটু অসুবিধা হয়, যেমনটা আমার আমার ক্ষেত্রে হয় আর কি অনেক সময়। যে সিমোস ব্যাটারি কাজটা হয় কি, যে ডেইলি টাইমের আপনার কি দেয়, আপডেটটা দেয়, যে আমার এখন 9টা 30 বাজতেছে, আমার এখন 11টা 30 বাজতেছে। ওই আপনার যখন ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তখন সে ওই কারেন্ট যে টাইমটা আছে বা যে সময়গুলো আছে এগুলো দিতে পারে না, বুঝতে পারছেন। তো এই ধরনের সমস্যা আর কি। তো দেখেন আমার এখানে নাই, বুঝতে পারছেন। তো এই আর কি। আবার এটা তখনই, এই যে আমার এটা নাই, আমার এটা আবার নতুন ভাবে করতে হবে, অ্যাড করতে হবে। আমি অ্যাড করে দেখাই, সমস্যা নাই। খুব একটা বেশি সময় লাগবে না আমার অ্যাড করতে, আমি অ্যাড করে দেখাই আপনাদের। প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ। এখানে কি সবাই স্টুডেন্ট, মানে কতজন এখানে অফিস, মানে কতজনের জব আছে, কেউ কি হাত তুলবেন, মানে যাদের যাদের জব আছে তারা কি হাত তুলবেন, দেখি একটু কতজনের জব আছে এখানে। একজন, আরাফাত কিবরিয়া ভাই। মাত্র একজন? দুইজন? আহ সাইদ সাফায়েত। দুইজন হাত তুলছে, ওকে। আমার যে, আমি যে আরেকটা ব্যাচে করাই ওইখানে অলমোস্ট মানে 80%, 70 to 80%ই জব করে। আমি আসলে যারা জব করে তাদের প্রতি, তাদের থেকে আরো বেশি ইন্সপায়ার্ড হয়। আমার এখানে এমনও আছে যারা ম্যানেজার লেভেলের, সিনিয়র ম্যানেজার লেভেলের, 15 বছর 20 বছর ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, তারা এখানে শিখতে আসছে। আমি তাদের প্রতি খুব ইন্সপায়ার্ড হই তাদের কাছ থেকে। মানে তারা পারে কিভাবে, মানে তাদের বাচ্চা কাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, তারপর তারা স্টিল শিখতে আসতেছে, কতটা ইন্সপায়ারিং বিষয়টা। আর আমরা আমরা যারা অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, মডেল টেস্ট আছে, ক্লাস টেস্ট আছে, এগুলো বলে আমরা অনেক সময় অনেক কিছু মিস করে ফেলি। কিন্তু সত্য কথা বলতে ইউনিভার্সিটিতে আসলে আমরা শুধুমাত্র পরীক্ষার আগের দিন পড়ি, তারপরে কিন্তু আমরা সিজিপিএ অনেক তুলি, ঠিক আছে। যারা সিজিপিএ তুলতে পারে না তাদের ব্যর্থতা, ঠিক আছে। আমি পরীক্ষার আগের দিন পরে আমি মানে সিজিপিএ আমার অলমোস্ট পরের কাছাকাছি থাকতো আর কি।
আরাফাত কিবরিয়া ভাই কি কিছু বলবেন? ও না আমি ভাইয়া। আমি হাত তুলতে বলছিলাম, সরি। আচ্ছা ভাই, এই ফাইলগুলো কি একবারে আপলোড করা যায়? হ্যাঁ ওইটাই তো দেখাবো ভাই, ওইটাই দেখাবো। কিন্তু না, কিন্তু এখানে কিছু বিষয় আছে। যদি প্রত্যেকটা সিনারিও আলাদা আলাদা হয়, মানে প্রত্যেকটা, যেমন কাস্টমার লুকআপের ডাটার সাথে, ডাটা লেভেলের সাথে ক্যালেন্ডার ও লুকআপের ডাটা আচ্ছা। লেভেল তো মিল নাই, সবগুলো যদি এক হয়, একরকম হয়, তাহলে আপনি আপলোড করতে হবে। ওইটা কিভাবে আপলোড করতে হবে ওইটাই দেখাচ্ছি। ওইটা ছাড়াও মানে আমরা নর্মালি কর্পোরেটে আমরা কিভাবে ইয়ে করি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, তাই না? তো ওই জিনিসটা আগে দেখায়নি, ঠিক আছে, যেটা কঠিনটা আগে দেখায়নি, তারপর সোজাটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনাদেরকে যেটা বললাম যে এখানে আমি একটা গ্রুপ ক্রিয়েট করতেছি, আমি এখানে যে কোনো একটা গ্রুপ দিয়ে দিই, ঠিক আছে? পরে আমি এটাকে আবার ডিলিট করে ফেলবো। এটা কিন্তু মানে জাস্ট দেখাচ্ছি যে আসলে আমরা কি করি। আর আসলে সেলস ডাটা এখানে সবগুলো আমি ইয়ে করি, সিএসভি ফাইল না, সবগুলোকে আপলোড করি। আমার এমনও হিস্টোরিতে আছে, যেমন আজকেরই আমি 2024 সালের 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের এই এপ্রিল পর্যন্ত সেলস আমি আপলোড করছি আর কি। টোটাল ওইখানে কয়টা তৈরি, কয়টা কয়টা ফাইল হবে বলেন তো দেখি। ওইখানে টোটাল ফাইল হইলো 12, 13, 14, 16টা ফাইল। বুঝতে পারছেন, 16টা একই রকম ফাইল, কিন্তু আমাকে আলাদা আলাদা ভাবে অ্যাড করতে হয়েছে, অ্যাপেন করে করে। আচ্ছা আচ্ছা। তো যখন এটা কর্পোরেটে, আপনার কর্পোরেটে সবসময় মানে অড কাজগুলোই করতে হয়, কিছু করার থাকে না, বুঝতে পারছেন? কিন্তু এই জিনিসগুলো আসলে কেউ দেখায় না। তো আমি যেহেতু এই সিচুয়েশনে পড়ছি, সেজন্য আমি এই মানে অড জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যে অনেক সময় অনেকে বলে যে ভাইয়ের কাছ থেকে এত কিছু শিখলাম, এই জিনিসটা শিখাইলো না, তখন একটু খারাপ লাগে, বুঝতে পারছেন? যে আসলে একটা কোর্সে আসলে সবকিছু শেখানো পসিবল না, আসলে অনেক কিছু থাকবে আমি মিস করে ফেলছি। বাট ওই জিনিসগুলো যেহেতু আমি আপনাদেরকে 70 to 80% ধরাই দিচ্ছি, বাকি জিনিসগুলো আপনাদেরকে ধরাই নিতে হবে, বুঝতে পারছেন? তো সবকিছু আসলে মানে মানে চাওয়াটা আসলে বোকামি। তো আমি অ্যাপেন্ড কোয়েরিজে যাব। দাঁড়ান, 2, 3 or more টেবিল, এখান থেকে একটা অ্যাপ আর একটা অ্যাপ করলাম এভাবে, ওকে দিয়ে দিলাম, অ্যাপেন হয়ে গেল। এখন এই দুইটার আমি কি করব, লোড এনাবল গুলো, এনাবল লোডটা আমি কি করব, বন্ধ করে দিব। ইভেন আমি যদি চাই, ও এটা রিপোর্ট রিফ্রেশটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এনাবল লোডটা বন্ধ হয়ে গেলে। তো এনাবল লোডটা বন্ধ করে দেওয়ার কারণে কি হবে জানেন, যখন আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিলাম, তারা এগুলো এখানে লোড হবে। এই যে এখানে হচ্ছে, হ্যাঁ 2020, 21, 22 সালেরটা লোড হচ্ছে। তো এই লোডটা এখন শুধুমাত্র হবে, পরের বার যখন আপনি পাওয়ার বিআইটাকে অন করবেন না, তখন শুধুমাত্র এই ডাটাটা লোড হবে। বাকিগুলো কি, লোডের যে সময়টা লাগে ওই সময়টা আর বাকিগুলোর ক্ষেত্রে নিবে না সে, বাকিগুলো খুব দ্রুত লোড হয়ে যাবে, বুঝতে পারছেন বিষয়টা? তো সেজন্য আমরা ওইগুলোকে ডিসেবল লোড করে ফেলি, মানে এনাবল লোড রাখি না, যেটা আমার আর লাগবে না আর কি। হ্যাঁ ওটার ক্ষেত্রে দেখেন যে কোনো কিছু দেখায় নাই কিন্তু। তো এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া ওইগুলোতে তো আমি একসাথে 3টা অ্যাপেন্ড করলাম, বাকি যে দুইটা, ওই দুটাকে আমি কি হাইড করে রাখতে পারবো না বা ডিলিট করতে পারবো না? হ্যাঁ ডিলিট করতে পারবেন না, ঠিক আছে, বাট আপনি কিন্তু হাইড করতে পারবেন। হাইডটা আপনি কিভাবে করতে, এখান থেকে ডিরেক্টলি হাইড করতে পারেন, ঠিক আছে? সে ধরেন যে আমি এখান থেকে, এখানে তো দেখাচ্ছে না, এখানে দেখাইতে পারে। আচ্ছা এখানে তো দেখাচ্ছে না, নরমালি এটা মনে হয় এটা হাইড তো হওয়ার কথা না, কিন্তু এটা হাইড হয়ে গেছে। এটা আমার এটা মনে হয় আপডেটেড কিনা যায় না। নরমালি এটা এখান থেকে হাইড করা যায় আর কি, ঠিক আছে? যদি ওই ফাইলগুলো যদি হাইড করা না যায় তাহলে কি করব, আমি তো ডিলিট করতে পারতেছি না, তাই না? তো আমি যদি হাইড করতে চাই, সে ধরেন যে এটাকে হাইড করতে চাই, রাইট ক্লিক, এই যে এখানে হাইড রিপোর্ট ভিউ, হাইড রিপোর্ট ভিউ দিলে হাইড হয়ে যাবে। অথবা আরেকটা জিনিস আছে, আমি যদি এখান থেকে যদি দিই, এই যে এখানে একটা হাইড অপশন আছে, ডিরেক্টলি এটার মাধ্যমে আপনি হাইড করতে পারবেন, ঠিক আছে? এখন আমি এটাকে ডিলিট করে দিই, সে ধরেন যে এখান থেকে আবার ডিলিট ফ্রম মডেল দিলে কি হবে, ডিরেক্টলি মডেল থেকে ডিলিট হয়ে যাবে। মডেল থেকে ডিলিট হওয়া মানে কি,
মানে হলো যে পাওয়ার কোরিতে এখানেও থাকবে না, এখানে আচ্ছা এখানে আছে, ওইখানে ওইখানে থাকে না আর কি ডিলেট ফর্ম, বাট এখানে এখানে আবার এটা চলে আসছে। আচ্ছা এখন ওই 2020 সালটা কিন্তু চলে গেছে, বুঝতে পারছেন? 2021-22 সালেরটা রয়ে গেছে, মানে যেটাকে আমরা অ্যাপেন্ড করছি ওটা ডিলিট ফ্রম মডেল দেওয়ার কারণে আমাদের এটা চলে গেছে, ঠিক আছে? তো আমি এটাকে ডিলিট করে দিই আবার। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিভাবে আমরা একসাথে সবগুলো আপলোড দিতে পারি। এখন ওইটা একটু ক্রিটিক্যাল লাগবে অনেকের কাছে, বাট ওটা কিন্তু ক্রিটিক্যাল না, হ্যাঁ ওটা অনেক সোজা। আমি আপনাদেরকে দেখাই ওটা কিভাবে করে। সে ধরেন যে নিউ সোর্স দিব, নিউ সোর্সের ভিতর মোর অপশনসে যাব, মোর অপশনস থেকে ফাইল অপশনে যাব, ফাইল অপশনে অ্যাকচুয়ালি ফোল্ডারটা আছে, ঠিক আছে? আবার অলে গেলে, যারা অলে গেলেও আপনি ফোল্ডারটা পাবেন, স্পেসিফিক ভাবে এটা ফাইল অপশনে পাবেন এই ফোল্ডারটা। তো আমি কানেক্ট দিব, এখন আপনাকে ফাইলটা দেখাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? মানে ফোল্ডারটা দেখাই দিলে হবে। সে ধরেন যে আমি ফোল্ডারটা দেখাই দিব, ডকুমেন্টসে যাব, প্রাইজোটেক, পাওয়ার বিআই, অ্যাডভেঞ্চার ওয়ার্কস, সেলস এর ডেটা না, এই ফোল্ডারটা এই যে আমি দিলাম, ওকে দিব। এখন দেখেন এখানে ফাইলগুলো সব আসছে। এখন কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা, ঠিক আছে? আমি কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা ক্লিক করলাম। আগে আমি বেশি না 6-7 মাস আগে যখন কাজ করছি তখন এই জিনিসটা ছিল না, কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটাটা। মানে এটা এখন মানে পাওয়ার বিআই এত আপডেট হচ্ছে, প্রত্যেক 3 মাস নাকি 4 মাস পর পর পাওয়ার বিআই কিছু না কিছু আপডেট থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা এটা, আচ্ছা এটা না, এটার মাধ্যমে না করি আমরা আরেকটা, এটা না, এটা না দেখে, না হলে অনেক ইরর দিবে, অনেক ইরর দিতে পারে। এটাকে আবার আপলোড করি, ফাইল, ফোল্ডার, ব্রাউজ, ডকুমেন্টস, প্রাইজোটেক, অ্যাডভেঞ্চার ওয়ার্কস, সেলস ডেটা, ওকে ওকে। ওইটার কি কাজ আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না এটা, আমরা এটাতে যাই, ট্রান্সফর্ম ডাটায় যাই। ওকে, ট্রান্সফর্ম ডাটায় আসলাম, সেলস ডেটা, তিনটা একসাথে চলে আসছে কম্বাইন ভাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই ডাটা কই, তাই না? কোয়েশন আসতে পারে ডাটা কই। তো আমরা ডাটাগুলোকে কিভাবে প্রসেস করতে হয় এখন দেখাই। আপনার লিস্ট নাম তো শুনছেন না, লিস্ট, লিস্ট এটা এখন বর্তমানে লিস্ট আকারে আছে। এটাকে আমাদেরকে কি করতে হবে, টেবিলে নিয়ে যেতে হবে, টেবিল ফরম্যাটে, ঠিক আছে? এটা এখন কোন অবস্থানে আছে, লিস্ট অবস্থানে। আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকুই নিব, ঠিক আছে? আমাদের বাইনারি লাগবে, এক্সটেনশন লাগবে, এই সিএসভি এই বাইনারি নেমটা লাগবে, আর বাকিগুলো লাগবে বলে মনে হয় না। আমি এক্সটেনশন থেকে শুরু করে এক্সটেনশন সিলেক্ট করলাম, হ্যাঁ। আবার শিফট ধরে রেখে আমি যদি যতপর্যন্ত লাগবে না ততপর্যন্ত শিফট করলাম, পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তা আমি এটাকে কি করবো, রাইট ক্লিক করে রিমুভ কলামস, রিমুভ কলামস করলাম। এখন এখানে দেখেন যে একটা অপশন আছে, দুইটা এরো সাইন আছে না এখানে, এরকম ভাবে দুইটা এরো সাইন, দুইটা এরো সাইনের উপর ক্লিক করব, ইভালুয়েটিং কোয়েরি দিচ্ছে। ইভেন নেমটাকে চাইলে আমরা ডিলিট করতে পারি, বাট আমি কখনো ডিলিট করি না আর কি, আমি নেমটাকে রাখি এর একটা, ঠিক আছে? ওকে আমি দিলাম ফার্স্ট ফাইল, ওকে ওকে দিয়ে দিই, ঠিক আছে? সব ডাটা একসাথে চলে আসবে, এখন তিনটা ফাইলের ডাটা চলে আসছে না সবগুলো একসাথে, ঠিক আছে? এখন আমি বুঝবো কিভাবে তিনটা একসাথে চলে আসছে। আমি এখান থেকে কলাম প্রোফাইল এন্টার ডাটা সেট করে দিব, আর অর্ডার ডেটটা লোড মোর, একদম নিচে চলে যাব, 22 সালটা আসছে তো। এখন আপনি ধরেন যে আপনি একটা এক্সিস্টিং প্রজেক্টে কাজ করতেছেন, হ্যাঁ, একটা এক্সিস্টিং প্রজেক্টে কাজ করতেছেন, যেখানে আপনি 2022 সাল পর্যন্ত ডাটা নিয়ে কাজ করছেন। এখন আপনাকে বললো যে 23-24 ফাইলটাও আপলোড করো। এখন বুঝতে পারছেন তো, ওই ধরনের তো কন্টিনিউয়াস ডেটা তো আপনার আসতে থাকবে, বছরের ভাবে আসতে পারে, মাস ভাবে আসতে পারে, তাই না?
ওই ফাইলগুলো কিভাবে করবেন ওইটার জন্য আমি আপনাদেরকে প্রথমটা দেখাইছি, অ্যাপেন্ড কোয়েরি করে না ওইভাবে করবেন। এই অ্যাপেন্ড কোয়েরিটা অনেকে দেখায় না, ঠিক আছে? তো এটা আসলে প্রয়োজন পড়ে না, কিন্তু নর্মালি বড় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি এটা করতে হয়। এখন পর্যন্ত যারাই বলে যে আমি এই যে এই ধরনের আইটি ফার্মে কাজ করছি, এই যে আমি এই ধরনের রিমোট জবে কাজ করতেছি, 70,000 80,000 টাকা দামের স্যালারি জব করতেছে, হ্যাঁ, জবটা কিন্তু মেইন বিষয়টা না। মেইন বিষয়টা হলো যে ওই জবে আপনার রেসপন্সিবিলিটি কতটুকু এবং কত ডেটা নিয়ে আপনি কাজ করেন, কত কন্টিনিউয়াস ডেটা আসতেছে। আপনার যদি প্রত্যেক মাসে মাসে ডেটা আপলোড করতে হয় সেম সিমিলার ডেটা, তখন তো আপনাকে একটা ইন্ডিভিজুয়াল একটা ওয়ে বের করতে হয় না। তো ওইটাই হলো যে অ্যাপেন্ড কোয়েরির মাধ্যমে সেম সিমিলার ডেটা আমরা চাইলে অ্যাড করতে পারি এভাবে মাল্টিপল ভাবে। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? ওকে, আমরা এখন আসি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। আচ্ছা, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দেওয়ার পর সেলস ডাটাকে একটু জানার চেষ্টা করি কি অবস্থা সেলস ডাটার। সেলস ডাটা, স্টক ডেট, অর্ডার নাম্বার, প্রোডাক্ট কি, কাস্টমার কি, সব ঠিক আছে। টেরিটরি কি, অর্ডার লাইন আইটেম সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে, আমার কাছে কোনো কিছু এরর বলে মনে হচ্ছে না। ওকে, আমি এখন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিচ্ছি। ওকে, আমার অ্যাড হয়ে গেছে। আমি প্রত্যেকটা টেবিল ভিউতে গিয়ে প্রত্যেকটা কি দেখতে পারবো না? ক্যালেন্ডার লুকআপ, কাস্টমার লুকআপ, প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ, প্রোডাক্ট লুকআপ, তাই না? এখন ওই যে ভাইয়া জিজ্ঞেস করলো যে ভাইয়া দশমিকের পরে দুইটা সংখ্যা কিভাবে অ্যাড করব বা ডেটটা কিভাবে চেঞ্জ করব, মানে ডেটের ফরমেশনটা কিভাবে হ্যাশ হ্যাশ আছে ওইটাকে কিভাবে আমি চেঞ্জ করব, ঠিক আছে? এখন আসি ওই বিষয়ে। সবার আগে যায় ক্যালেন্ডার লুকআপ। ক্যালেন্ডার লুকআপে দেখেন আমার শুধুমাত্র ডেট আছে, আমার কিন্তু স্টার্ট অফ মান্থ ওইগুলো নাই। তো ওইগুলোর জন্য আমি কি করব, এখন আবার ট্রান্সফর্ম ডাটা গিয়ে ওইগুলো অ্যাড করব, কলাম অ্যাড করব কয়েকটা, ঠিক আছে? ক্যালেন্ডার লুকআপে আসি, ডেট থেকে আমি অ্যাড কলাম, ইয়ারটাকে আগে নিব, আবার ডেটটাকে সিলেক্ট করব, স্টার্ট অফ মান্থ, ডেটটাকে সিলেক্ট করব, কোয়ার্টার, স্টার্ট অফ কোয়ার্টার, ডেটটাকে সিলেক্ট করব। উইক লাগবে না, ডে লাগবে না, আমি এটাকে নেম অফ মান্থ নিই, এটা রাখি। কমে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই। ওকে, আমার এখানে অ্যাড হয়ে গেল, দেখছেন? এখন এইখানে দেখেন যে ডেটের ফরম্যাটটা কি অবস্থায় আছে, তাই না? আমি কি এরকম অবস্থায় চাইছি? এরকম অবস্থায় তো চাই না। আমি এই ডেট ফরম্যাট গুলো আমি চেঞ্জ করব। এটার উপর ক্লিক করলে টেবিল টুলে আসলে কলাম টুলে আসলে ডেট ফরম্যাট আসবে, এই যে ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটটাকে আমরা মূলত যে ফরম্যাটটা ইউজ করি ওটা হলো যে এই যে এটা এই যে মার্চ 2001 না, এটা এই ফরম্যাটটা ইউজ করি আমরা সাধারণত। আপনি অন্য ফরম্যাট ইউজ করতে পারেন, সমস্যা নেই, আমরা এই ফরম্যাটটা ইউজ করি। ইভেন ইনক্লুডিং স্টার্ট অফ মান্থও আমরা এই ফরম্যাটে ইউজ করি অ্যাকচুয়ালি। স্টার্ট অফ কোয়ার্টারটাও সেম। তো এইভাবে আমরা একটা হলো যে ডেটটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখলাম। স্টার্ট অফ কোয়ার্টারটা আমি মনে হয় উল্টা চেঞ্জ করছি, এটা হবে এটা। এখন হইলো যে আরেকটা কোনটা যেন বললাম, আচ্ছা কাস্টমার লুকআপ নাকি অ্যানুয়াল ইনকাম, এটা তো কারেন্সি ফরম্যাট আছে। কারেন্সি ফরম্যাটে অবশ্যই কি দশমিকের পরে দুইটা সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু সময় নেই, আপনারা তাকে সময় দিয়ে বারবার ক্লিক করতে থাকবেন না। হ্যাঁ, দশমিকের পরে দুইটা সংখ্যা দিলাম। তারপর আর কি কি ডেটা আছে? সেলস ডেটা, সেলস ডেটা কি আছে? অর্ডার নাম্বার, সেলস ডেটাই না এটা। প্রোডাক্ট লুকআপে আছে মনে হয়, প্রোডাক্ট লুকআপে দেখি। এই যে প্রোডাক্ট কস্ট, এই যে দেখেন এখানে দশমিকের পরে 4টা সংখ্যা হয়ে গেছে। তো এটা কি জেনারেল ফরম্যাট আছে, আমি জাস্ট এটাকে দুইটা সংখ্যা বানাই দিব এখান থেকে। আবার চাইলে ডিরেক্টলি কারেন্সিও করে দিতে পারি। এই যে আপনাদেরকে যেটা বললাম, সে আমি ধরুন যে এটার উপর ক্লিক করলাম না, বারবার ক্লিক করতে আছে, ইরর দিবে, বুঝতে পারছেন? তো ওই ইররটা যেন না দেয়, তাকে একবার ক্লিক করছেন হয়ে গেছে, আর ক্লিক করার দরকার নাই, বুঝতে পারছেন? তার কাজটা শেষ না হওয়া পর্যন্ত।
এগুলোকে আমরা এই যেখানে রিপোর্ট ভিউতে এসে টেবিল ভিউতে এসে আমরা এগুলোকে চেঞ্জ করি। কিছু কিছু জিনিস আছে যেগুলো ওইখানে চেঞ্জ করতে পারি না, তো ওইগুলো আমরা এখানে এসে চেঞ্জ করে থাকি। ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ না করলে অনেক সমস্যা থাকে। কেপিআই, বিশেষ করে কেপিআই জেনারেট করতে গেলে আমরা নানা ধরনের সমস্যায় পড়ি আর কি। হ্যাঁ, ওকে, আমরা রিপোর্ট ভিউতে এখনো কাজ শুরু করি নাই, আমাদের খুবই এক্সাইটিং জার্নি থাকবে রিপোর্ট ভিউতে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা 10 মিনিটে কি বলে 10 মিনিটে শেষ করতে পারবো না। এটা অটোমেটিক্যালি মডেলিংটা করে দিছে, অনেকের এখানেও করে দিতে পারে। ঠিক আছে, অনেকের এখানে এই জিনিসটা করে দিতে পারে, কিন্তু ডাটা মডেলিংটা যাদের এখানে করার থাকবে তারপরেও তারা আগে চেক করবেন সবকিছু কানেকশন হয়েছে কি হয় নাই। যেমন টেরিটরি লুকআপটা কানেকশন হয় নাই, সে যতগুলো পারছে কানেকশন করে দিছে। এই কানেকশনটা কি, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল জোড়া লাগিয়ে দুইটা থেকে একসাথে ইনসাইটস বের করাটাকে হইলো যে কি বলে, ডাটা মডেলিং বলে। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে শিখাইছি না, স্টার স্কিমা, আরেকটা কি স্নোফ্লেক স্কিমা। ওই স্কিমাটার কথা হলো যে এটা, যে একটা টেবিলের সাথে একটা টেবিল কিভাবে কানেকশন করে, ওইটাই। ঠিক আছে, তো এখন আসি যে আমি কিভাবে বুঝবো এটার সাথে এই টেবিলে কোনটার সাথে প্রাইমারি কি ফরেন কি। আমি আপনাদেরকে বুঝাইছি যে এই সেলস ডাটার প্রাইমারি কি কোনটা, এই সেলস ডাটার প্রাইমারি কি কোনটা, কাস্টমার কি না, ভুল বলছেন। কাস্টমার কি তো কাস্টমার লুকআপের প্রাইমারি কি, বুঝতে পারছেন? এই সেলস ডাটার প্রাইমারি কি হইলো কি, সেলস কি হবে, তাই না? সেলস রিলেটেড কিছু হবে। এখানে কি কোনো কি আছে, কোনো কি নাই। তার মানে কি, তার মানে কি বলেন তো দেখি, এটার কোনো প্রাইমারি কি নাই, এখানে যাই আছে সব কি ফরেন কি। তার মানে কি এইখানে এখান থেকে কোনো ডেটা বা কোনো এখান থেকে কোনো ডেটার সাথে অন্য কোনো টেবিলের সাথে কানেকশন হবে না, অন্য টেবিলগুলো এখানে কানেকশন হবে। বুঝতে পারছেন? তার মানে আমার কি এই সেলস ডাটাটা এক প্রকার আমার ফ্যাক্ট সেলস ডেটা হিসেবে কাজ করে। ফ্যাক্ট মাঝখানে একটা ফ্যাক্ট টেবিল থাকে না, আমি আপনাদেরকে দেখাইছি না, ওই ফ্যাক্ট টেবিল হিসেবে এটা হইতে পারে, যেটা হইতে পারে যেটার সাথে সবগুলো টেবিলের কানেকশন থাকে, কিন্তু ওর সাথে আবার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন ভাই। কোশ্চেনটা হচ্ছে আমাদের তো রিসার্চের মধ্যে হচ্ছে আপনার কনসেপচুয়াল ডাটা বা কনসেপচুয়াল মডেল বা গ্রাফিক্যাল মডেল বলে একটা কথা থাকে, যেটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা রিলেশন থাকে। তো এই মডেলটা কি হচ্ছে ওইটা রিলেটেড? ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বলতে যে জিনিসটা, ওইটা অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে খাটে, কিন্তু পুরোপুরি না আর কি। ঠিক আছে, এটা কোর সিএসসির যে ডাটাবেস আছে না, ডাটাবেস সিস্টেম ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ডাটা মডেলিং সিস্টেমটা, ডাটা রিলেশনশিপ বলে, তাই না? ওই ডাটা রিলেশনশিপের যে মডেলিং এর ওই জিনিসটা এখানে, মানে ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছে আর কি। বুঝতে পারছেন? অনেকটা ওই আপনি যেটা বলছেন ওইটার মতো এটা ওইটাই অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই হচ্ছে, বাট পুরোপুরি না আর কি। বুঝতে পারছেন? এখানে কিছুটা পার্থক্য আছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ভিতরে। ঠিক আছে, জি ভাই, কিন্তু আমাদের হচ্ছে এগুলো ম্যাক্সিমাম এগুলো আপনার অ্যামোস দিয়ে করতে হইতো আর কি, আপনার এসপিএসএস এর যে অ্যামোসটা আছে সেটা দিয়ে করতে হইতো। তো এটার জন্য আর কি জিজ্ঞেস করলাম, ওইটাও গ্রাফিক্যাল মডেল অনেকটা এরকমই থাকতো। সে ধরেন যে আমি এগুলোকে আবার চাইলে ডিলিট করতে পারবো, আমি এটাকে ডিলিট করে দিলাম, এগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমি নিজের মতো করে বানাইতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি নিজের মতো করে বানাবো। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসটা একটু 10 মিনিট একটু এক্সটেন্ড করি। ঠিক আছে, একটু আন্ডারস্ট্যান্ড করি। ডাটা মডেলিংটা আজকে শেষ হয়ে গেলে ক্লাস আমরা কালকে মানে নেক্সট ক্লাসে আমরা ডাটা ভিজুয়ালাইজেশনে যেতে পারি, কুনোস, তাই না? তো আমরা আজকের এটা একটু চেক করি কিভাবে ডাটা মডেলিংটা করা যায়। তো এখানে আমার যতগুলো টেবিল আছে, এখানে যতগুলো টেবিল আমি লোড করছি, সবগুলো এখানে লোড হয়েছে। ঠিক আছে, সবগুলো এখানে লোড হয়েছে। এখন আমি একটার সাথে আরেকটা কানেকশন করব। আমি সেলস ডাটাকে এজ এ ফ্যাক্ট টেবিল হিসেবে ধরছি। হতে পারে এটা প্রোডাক্ট লুকআপ। আলটিমেটলি সবগুলো কানেকশন করার পরে বোঝা যায় আসলে কোনটা। আমি বুঝতে পারি না আসলে প্রথম থেকে আসলে যে কোনটা আসলে ফ্যাক্ট টেবিল। নতুন অফিসে যখন জয়েন করবেন তখন হয়তো বলে দিবে এটা ফ্যাক্ট টেবিল, এটার সাথে বাকিগুলো কানেক্ট হবে, তখন আপনি শিওর হবেন। যখন কোন একটা একদম নতুন আপনাকে বিল করতে হবে, তখন আসলে বোঝার দায় যে আসলে ফ্যাক্ট টেবিল কোনটা থাকে আলটিমেটলি। তো আমি আসলে যেটার সাথে কানেকশন থাকে ওইটার সাথে আমি কানেক্ট করি। ফর এক্সাম্পল কাস্টমার লুকআপের কাস্টমার কিটাই তো আমার মেইন ফ্যাক্টর না, কাস্টমার কিটাই আমার প্রাইমারি কি।
কাস্টমার লুকআপের একটা ওন আইডেন্টিটি হলো কাস্টমার কি, এটা আমাকে লজিক্যালি আমাকে এটা বুঝে নিতে হবে। তো এই কাস্টমার কিটা যে যে জায়গায় আছে ওই জায়গায় কি ফরেন কি হিসেবে আছে, এই টেবিলে থাকা মানে কি ওটা প্রাইমারি কি, আর অন্য টেবিলে এই কিটা থাকা মানে কি ফরেন কি। ক্লিয়ার? এখন আমি এখান থেকে আমি এটাকে কানেকশন করব, কাস্টমার কি কে এভাবে ধরে কানেকশন করব, অন্য 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 কিটা কানেকশন করব না কিন্তু, ঠিক আছে? যেটার ওইটাতে কানেকশন করব, কানেকশন করলে এই ধরনের আসবে ওয়ান টু মেনি, সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলছে ওয়ান টু মেনি হবে। কারণ কি ওয়ান টু মেনি কেন? ওয়ান হলো যে কাস্টমার কি যেটা, এটা হলো যে ইউনিক আইডেন্টিফায়ার, মানে হলো যে ওইখানে ইউনিক নাম্বার থাকবে অনলি। কাস্টমার একজন মানে একজনই, ওইখানে দুইটা রোতে দুইটা সিমিলার কাস্টমার কি একই রকম থাকবে না, কিন্তু ফরেন কিতে মাল্টিপল থাকতে পারে। কারণ কি ওই একই পারসন অস্ট্রেলিয়া দুইবার যাইতে পারে, দুইবার এন্ট্রি হইতে পারে তার, তো দুইবার তার ডাটা দুইবারই যাইতে পারে। তার মানে এই না যে ও দুইটা আলাদা আলাদা পারসন, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? তার মানে কি অস্ট্রেলিয়া আমি দুইবার গেছি, দুইবার আমি এজ এ ফরেন কি দিয়ে আমি দুইবার এন্ট্রি করছি, তার মানে ওইখানে আমার দুইবারে এন্ট্রি থাকবে। সে 2020 সালে একবার গেছে, 2021 সালে একবার গেছে, ঠিক আছে? তার মানে ওইটা হলো যে ওয়ান টু মেনি। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে সেভ, আমি সেভ দিলাম, অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে ফেলছে, আমার কিন্তু কিছু করতে হয় নাই। এখন আমি আসি, এখন এই কাস্টমার কিটা আর কই কই আছে, আর কোথাও আছে বলে মনে হচ্ছে না। এখন আমি আসি এই ডেটটা, এই ডেটটা এখানে আমরা যে ডেটটা দেখতেছি, এই ডেটটা হলো যে এখানকার ক্যালেন্ডার লুকআপের প্রাইমারি কি, ঠিক আছে? ক্যালেন্ডার লুকআপের এটা প্রাইমারি কি। এই ডেটটা আমাকে বুঝতে হবে কোথায় কোথায় ডেট আছে, যেমন অর্ডার ডেট, এটার সাথে আমাকে কানেকশন করতে হবে। বুঝতে পারছেন? এই ডেটটার সাথে অর্ডার ডেটটা কানেকশন করলাম। এখন এই ধরনের আমাকে বুঝতে হবে কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন। ডেটের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, যেমন এখানে যেমন রিটার্ন ডেটটা কি আমার হবে না ওইখানে? অবশ্যই হবে ওইটা, ঠিক আছে? এমন না যে আপনার সিমিলারই থাকতে হবে, নাম চেঞ্জ থাকতে পারে, কিন্তু দুইটার ক্যারেক্টারিস্টিক্স দুইটা যদি সেম জিনিসকে মিনিং করে তাহলে দুইটা অবশ্যই একজন আরেকজনের অপূরক, ঠিক আছে? এখন আমি এটাকে আরেকটু বড় করি। এখানে কি আছে ডেট? কোথায় ডেট আছে? ডেট তো নাই। ওকে, এখানে একটা প্রোডাক্ট কি আছে, তার মানে এই প্রোডাক্ট কিটা কোন না কোন জায়গায় তো কানেকশন আছে না। প্রোডাক্ট ক্যাটাগরি কি? রিটার্ন ডেটার ভিতরে প্রোডাক্ট কি আছে? রিটার্ন ডেটের ভিতরে, তাহলে আমি এটার সাথে এটা কানেকশন করি, প্রোডাক্ট কি এর সাথে এই প্রোডাক্ট কি কানেকশন করি, অটোমেটিক্যালি সে খুঁজে নিবে, ঠিক আছে? সে দেখছে মেনি টু ওয়ান বলছে, কারণ কি যেটা ফরেন কি ওইটাকে আমি সিলেক্ট করছি সবার আগে, বুঝতে পারছেন? ওইটার সাথে এটা কানেক্ট করছি, সেজন্য সে মেনি টু ওয়ান বলছে। বুঝতে পারছেন? ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান দুইটা সেমই, অটোমেটিক্যালি সে ডিটেক্ট করতে পারতেছে। ভাই এই রিলেশন গুলো কি সবসময় অটো ডিটেক্ট করবে নাকি আমাদের আইডেন্টিফাই করতে হবে? আপনারা আইডেন্টিফাই করে নিতে পারেন, যেমন আমি এগুলো কানেকশন করি নাই, ঠিক আছে? কানেকশন করছি, অটো ডিটেক্টটা যদি অন থাকে আপনাদের এখানে, ওইটাকে আমি বন্ধ করতে বলি না, সেজন্য অটো ডিটেক্ট করছে। নর্মালি অনেক টিচারই বলে যে অটো ডিটেক্টটা বন্ধ করে রাখার জন্য, ঠিক আছে? অনেক সময় অটো ডিটেক্টে ভুলভাল ভাবে ডিটেক্ট হয়, সেজন্য আপনাকে আগে আরেকবার চেক দিতে হবে। আপনি যদি একবার এক্সপার্ট হয়ে যান, আপনি অটো ডিটেক্ট হলো কি আবার নর্মালি অটো ডিটেক্ট না থাকুক, আপনি কিন্তু বুঝতে পারবেন, তাই না বিষয়টা? তো একটু বোঝার চেষ্টা করেন, আপনি পারবেন, ঠিক আছে? নর্মালি এটা চাইলে বন্ধ করেও রাখা যায়, ঠিক আছে? আমি বন্ধ করে রাখি নাই, কারণ আমি বিশ্বাস করি অটো ডিটেক্ট যদি থাকে তাহলে আমার অসুবিধা কই, আমি জাস্ট একটু উপরে উপরে চেক করলাম, আমার সময়টাও বাঁচলো, ঠিক আছে? ওকে, এখন প্রোডাক্ট ক্যাটাগরি কি, প্রোডাক্ট ক্যাটাগরি কি কোথায় আছে? এই যে এখানে আছে, প্রোডাক্ট সাব ক্যাটাগরির সাথে আছে, আমি এটার সাথে এটা ক্লিক করে দিলাম। ঠিক মতো বসছে। প্রোডাক্ট সাব ক্যাটাগরি কিটা আমি কোথায় যেন দেখছি, টেরিটরি কি একটা আছে, টেরিটরি কি দেখেন, টেরিটরি কি এটা কার সাথে কানেকশন হবে? এই যে সেলস টেরিটরি কি এর সাথে কানেকশন হবে, ঠিক আছে? সেলস ডেটাতেও প্রোডাক্ট কি আছে? কোথায় আছে প্রোডাক্টটা? এখানে না, এই যে এখানে একটা প্রোডাক্ট সাব ক্যাটাগরি আছে, এই যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি। আর কোনটা বললেন ভাই, আরেকবার বললেন, আমি দেখতে সেলস পাচ্ছি। ডেটাতে প্রোডাক্ট লুকআপ, তারপর রিটার্নস ডেটাতেও যেমন প্রোডাক্ট কি আছে, উপরে সেলস ডেটা, এই সেলস ডেটাতেও আছে।
প্রোডাক্ট কি, এই যে প্রোডাক্ট কি না, হ্যাঁ। এটার কথা প্রোডাক্ট কি, এই যে প্রোডাক্ট কি। আর আরেকটা কোন জায়গায় আছে বললেন? এটাই বললাম মাত্র। ও এটাই। টেরিটরি কি কি আমি অ্যাক্টিভ করছি? টেরিটরি কি, হ্যাঁ অ্যাড করছি। টেরিটরি কি, কোনো কিছু কি বাকি রয়ে গেছে? প্রোডাক্ট কি অ্যাড করছি, রিটার্ন ডেট অ্যাড করছি, টেরিটরি কি এই যে এটা অ্যাড করি নাই, এটা অ্যাড করি, সেলস টেরিটরি কি। আচ্ছা, ওই সিম্বলটা বলতে কি কোনো কিছু বোঝায় ভাইয়া? হ্যাঁ সিম্বলটা বলতে বুঝাই। আমি আমি বলতেছি সিম্বলটা কি, আমি বলতেছি। দাঁড়ান। এখানে হিজিবিজি হয়ে যাচ্ছে সব। আচ্ছা আচ্ছা, এটার স্টার মানে হলো যে অল বুঝাই, অল। স্টার মানে হলো যে অল, অল মানে কি মেনি থাকতে পারে। মেনের আর সিম্বল। এখানে হ্যাঁ, এখানে এটা এখানে কি ওয়ান, ওয়ান মানে কি ওয়ান টু মেনি, বুঝতে পারছেন বিষয়টা? আর One এরো to সাইনটা many। এরো সাইনটা মানে কি, এরো সাইনটা ওই সাইডে মানে কি এক থেকে ওইদিকে মেনি থেকে, বুঝতে পারছেন? তবে আমি বলছিলাম সিম্বলটা বলতে যেমন হচ্ছে যে রিটার্ন ডাটাতে একটা হচ্ছে রিটার্ন কোয়ান্টিটি, এখানে আছে সিম্বল, এটাকে সিম্বলটার নাম জানি কি, সায়েন্টিফিক সিম্বল কোনটা? এটা সামেশন না, না, চিহ্নটা। সামেশনের সামেশন হ্যাঁ 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 সামেশন দিয়ে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করতেছে যে এখানে যে নাম্বার গুলো আছে হ্যাঁ। এগুলো সবগুলো নাম্বার, বুঝতে পারছেন? আচ্ছা তো আচ্ছা এগুলো কি অটোমেটিক্যালি সে বুঝতে পারতেছে যে এগুলোকে কোনো না কোনো ভাবে যোগ বিয়োগের কাজে আমরা লাগাবো, বুঝতে পারছেন? তো আচ্ছা। আবার সে এই জিনিসটা বুঝতেছে যে এখানে অর্ডার কোয়ান্টিটিটা কোনোভাবে কোনো একটা জায়গায় কাজ করবে এজ এ নাম্বার হিসেবে। তো সে ওইভাবে সামেশনটা জাস্ট এভাবে বুঝাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি মানে এটা দিয়ে কাজ করার মতো, মানে এটার ক্যাপাবিলিটি আছে যে এটা দিয়ে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, ঠিক আচ্ছা, আছে? সে বুঝেছে, এটা ছাড়া আর কিছুই না। এখন আমরা যে জিনিসটা, এখন আপনারা বলেন তো এটা কি স্টার স্কিমা নাকি স্নোফ্লেক স্কিমা, বলেন তো দেখি। আপনাকে এটা স্নোফ্লেক স্কিমা। এক্স্যাক্টলি এটা স্নোফ্লেক স্কিমা। কেন স্নোফ্লেক স্কিমা? আপনাদেরকে জিজ্ঞেস করবে ভাই, এই জিনিসগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে। স্নোফ্লেক স্কিমা এই কারণে, কারণ হলো যে ওইটার যে ডিপেন্ডেন্ট যে টেবিল গুলো আছে, ফ্যাক্ট টেবিলের যে ডিপেন্ডেন্ট টেবিল গুলো আছে ওইটার সাথে যে কানেক্টেড টেবিল গুলা, ওই টেবিল গুলোর সাথে আরো কিছু সাব মানে কানেক্টেড টেবিল থাকে, বুঝতে পারছেন? সেজন্য এটা স্নোফ্লেক স্কিমা, সিম্পল। কোনো কিছু কি ভুল হইলো, মানে কোনো কিছু কি ভুলে গেলাম নাকি? এইটারে কি কানেক্ট করছি? প্রোডাক্ট কি কানেক্ট করছি? প্রোডাক্ট কি ভাইয়া ও কানেক্ট করে ফেলছে। কাস্টমার লুকআপ, কাস্টমারের সাথে আর কারোর কি কানেকশন নাই? ভাইয়া এখানে কিছু না বললে একটা কথা বলতাম ভাইয়া, এই যে আমরা এখন যেটা করতেছি স্কিমিটা, হ্যাঁ এটা আসলে কোথা থেকেই আসছিলেন? এটা আসলে এটা ডাটা মডেলিং বলে। আমাদের কয়টা ভিউ? আমাদের চারটা ভিউ। চারটা ভিউ কি কি ভিউ? রিপোর্ট ভিউ, টেবিল ভিউ, ডাটা ভিউ, আরেকটা কি ডেক্স। ডাটা ভিউ যেটা এটাকে ডাটা মানে মডেল ভিউ যেটা এটাকেই অ্যাকচুয়ালি ডাটা মডেলিং ভিউ বলে। এই যে রিপোর্ট ভিউ, আমি যদি এটার উপরে কার্সরটা রাখি উপরে বলে দিচ্ছে কিন্তু রিপোর্ট ভিউ, এটা কি টেবিল ভিউ, এটা কি মডেল ভিউ। এই মডেল ভিউতে আমরা কাজ করি, কি ডাটা মডেলিং করি আমরা এই জায়গায়, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আর এটা কি ডেক্স, এখানে আমরা ডেক্স কাজ করি না। কোথায় কাজ করি এটা আমরা পরবর্তীতে দেখবো। আজকে ডাটা মডেলিংটা জানলাম কিভাবে কাজ করে, আমরা বুঝলাম। আর এখন আপনারা বলেন তো মেনি টু মেনি কি? মেনি টু মেনি অনেক সময় আমি আপনাদেরকে বলি, অনেক সময় আমাদের অনেক ডেটায় আমাদের প্রাইমারি কি থাকে না, ওইখানে অনেক ধরনের যেমন অনেকগুলো কাস্টমারের সেলস ডেটা, দুইটা আলাদা আলাদা সেলস ডেটা, 24 সালেরও আলাদা, একটা 25 সালেরও আলাদা। এখন দুইটাকে আপনি কোনোভাবে একসাথে অ্যাপেন্ড করতে পারেন নাই, দুইটাকে আলাদা আলাদা ভাবে দেখাইতে হচ্ছে, বাট আপনি কানেকশন করতে চাচ্ছেন, ইন্টার কানেক্টেড করতে চাচ্ছেন। তো আপনি সে ধরেন যে একটা ডেটের সাথে কানেক্ট করলেন, ওইটার ডেট এটার ডেটের সাথে কানেক্ট করতে চাচ্ছেন। তো কানেক্ট করলে ওইটা কি হবে? মেনি টু মেনি হবে না, কারণ ডেটও মাল্টিপল হবে, ইয়াও মাল্টিপল হবে, তখন আমরা মেনি টু মেনি। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আমাদের কি কি আছে? 1 to 1 আছে, মানে প্রাইমারি কি টু প্রাইমারি কি এই ধরনের কিছু আছে। 1 to 1 আছে, 1 to many আছে, মেনি টু মেনি আছে, মেনি টু 1 আছে। আপনার তো মেনি টু 1 তো দেখলেনি, মানে আমি যেটা ফরেনকে ওইখান থেকে প্রাইমারি কিটাকে নিয়ে গেছি, সেজন্য ওইটা মেনি টু 1 হয়েছে, বাট অ্যাকচুয়ালি ওটা কি 1 to many, বুঝতে পারছেন? এখন আসি আমরা এখন রিপোর্ট ভিউতে আসি।
এখানে দেখেন আমি প্রত্যেকটাকে খোলা রাখবো, খুলতেছি একটা একটা করে। আজকের আরো 2 মিনিট। টেবিল স্কিমাতে যখন আমরা কানেকশন দিলাম, যদি সামহাও কোনো কারণে কোনো একটা কানেকশন মিস মিস হয়ে হয়ে যায়। যায়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে? মিস যখন হবে রিপোর্ট ভিউতে যাবেন, কোনো কিছু কোনো কিছু নিয়ে ডেস্ক নিয়ে যখন কাজ করবেন, আমরা ডেস্কে মূলত মাল্টিপল টেবিল গুলোকে একসাথে করে ইনসাইটস বের করার ফর্মুলা করে থাকি আর কি। তখন দেখবেন যে ওই টেবিলটার কানেকশন নিচ্ছে না, বুঝতে পারছেন? ওই টেবিলটাকে সে আর খুঁজে পাচ্ছে না, তখন বুঝতে হবে যে ওই টেবিলটার সাথে আপনি কোনো কিছু কানেকশন করেন নাই। তখন আপনি আবার ডাটা মডেলিং এ যাবেন, ওই স্পেসিফিক জিনিসটাকে খুঁজে কানেকশন করে ফেলেন, দেন আবার ডেস্কে এসে কাজ করবেন। খুব সিম্পল বিষয়টা, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি। মানে ভুল থেকে শিখা আর কি। আচ্ছা, ধরেন যে আমি একটা জাস্ট আজকে 2 মিনিট 1 মিনিট সময় নিয়ে একটা এক্সাম্পল দেখাবো রিপোর্ট ভিউ। আমার একটা ডেস্ক, এটাকে বলা হয় কেপিআই, ঠিক আছে? আমি কেপিআই ভিজুয়ালাইজ নিলাম, নিয়ে আমি ধরেন যে নাম্বার অফ অর্ডার দেখতে চাচ্ছি, আমার কতগুলো অর্ডার নিছে, ঠিক আছে? ধরেন যে আমি কাস্টমার কিটা দিয়েও আমি কিন্তু নিতে পারি, ঠিক আছে? কিন্তু কাস্টমার কিটা দিয়ে নিব কিনা, ধরেন যে সেলস ডাটায় কাস্টমার কিটা এখন এখন ও আচ্ছা, আজকের আমি এটা না দেখে আরেকটা জিনিস আমার এখান থেকে প্রবলেম পড়লো, যেটা ডেটা মডেলিং রিলেটেড। দেখেন যে সেলস ডাটাতেও কাস্টমার কি আছে, কাস্টমার লুকআপেও কাস্টমার কি আছে। এখন কোনটাকে নিয়ে কাজ করবেন বলেন তো দেখি? কাস্টমার লুকআপের কাস্টমার কি, নাকি সেলস ডাটার কাস্টমার কি? ফর এক্সাম্পল ধরুন যে রিটার্নস ডেটার টেরিটরি কি আছে, আবার টেরিটরি লুকআপে সেলস টেরিটরি কি আছে, কোনটাকে নিয়ে কাজ করবেন বলেন তো দেখি? যেটার রিলেশনটা ছিল 1 to many এটা। আচ্ছা 1 to many, যেই টেবিলে 1 ছিল ওইটাই নিব না? হ্যাঁ, আরেকজন বলেন কি জিজ্ঞেস করতে আমি চাচ্ছেন? বলছিলাম যে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ওই আপনি যে ফাইলগুলো দিছেন আমাদের, জি, এই ফাইলগুলো তো এক একটা ক্রাইটেরিয়া রিপ্রেজেন্ট করে, তাই না? ওইখানে কিন্তু সেলস ফোল্ডারটাও আছে। হ্যাঁ, সেলস ফোল্ডারও আছে। এখন ব্যাপারটা হচ্ছে আসলে এটা কোন ডাটাটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, বা এটা তো এইটা আপনাকে বুঝতে হবে। মানে আপনি এটা এটা, ডাটা দেখে দেখে বুঝতে হবে যে কি ডাটা আমার এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আচ্ছা, যে এটা, যেমন ধরেন যে আপনি ডাটার যে টেবিলের যে নামটা দেখেই বুঝতে পারবেন সেলস হ্যাঁ, ডেটা। তার মানে এখানে কি, এখানে যার ডেটা থাকবে এখানে সেলস সেলস রিলেটেড ডেটা থাকবে। এখন সেলস তো শুধুমাত্র সেল হইলেই হয় না, সেলের না, সাথে কাস্টমারও কানেকশন থাকে, ইয়াগুলো কানেকশন থাকে, ঠিক আছে? তার মানে কি এখানে যে কাস্টমার কি, ওই কাস্টমারের হিস্ট্রিটা জানার জন্য জাস্ট কাস্টমার কি এর সাথে কানেকশন করে দিলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমি যদি আচ্ছা সেলস ডাটার সাথে ওই কাস্টমার হিস্ট্রি সহ জানতে চাই, তাহলে হ্যাঁ, জাস্ট এই কাস্টমার কিটা আমার প্রয়োজন, এটার সাথে এটা কানেকশন করছি, তার মানে দুইটা টেবিল মিলাইয়া আমি পুরো ডাটাটাই নিতে পারবো, ইনসাইটস বের করতে পারবো। সেজন্যই আচ্ছা আমরা এই কাজটা করি, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, এখন আমরা আসি যেটা আমি ভুলে গেছি, এটা আমি দেখাই। যেমন ধরেন যে এখানে আমার সেলস ডাটার সাথে কাস্টমার কিও আছে, এটার সাথে এটা পারপাস জানতে হবে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে আমার নাম্বার অফ কাস্টমার বের করে দেন, আমি তো তখন কাস্টমার কি থেকে কাস্টমার কিটা ইউজ করে নাম্বারটা জেনারেট করব, তাই না? বাট হ্যাঁ, আমি যদি বলি আপনাকে নাম্বার অফ অর্ডার বের করে দেন, নাম্বার অফ সেলস অর্ডার বের করে দেন একদম পার কাস্টমারের কি, তখন কিন্তু আমার এই কাস্টমারটা নিতে হবে, এই কাস্টমারটার নাম্বার অফ অর্ডারটা নিতে হবে, মানে এইটাকে ইউজ করতে হবে। বুঝতে পারছেন? দুইটার কিন্তু ইন্ডিভিজুয়াল রোল, বুঝতে পারছেন? এখন আমি যদি বলি টেরিটরি লুকআপ রিটার্নস ডেটার সাথে কানেকশন আছে, আর টেরিটরি লুকআপ তার সাথে কানেকশন আছে, কোনটাকে নিলে আমার জন্য ভালো হবে? আমি তো নাম্বার অফ টেরিটরি কি আমার জানার দরকার নাই, তাই না? আমার জানার দরকার হলো যে এইখানে যে টেরিটরি কিটা আছে এটার সাথে এটা কানেকশন আছে কি নাই। এখন আমি জাস্ট এটার সাথে কানেকশন করে ওইটা নিতে পারি। এখন কোনটা থেকে আমি কোনটার মাধ্যমে কানেকশনটা করলে আমার জন্য ভালো হবে? নর্মালি আমরা যে জিনিসটা করি এটা হলো যে আমাদের যে প্রাইমারি কি যেটা, এটা বন্ধ করে দিই, ঠিক আছে? আমি কি ভুল বললাম কিনা আমি একবার শিওর হইনি, মানে আমি একটু কনফিউজ, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? কেন বন্ধ করি এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, দাঁড়ান। অ্যাডভেঞ্চার ওয়ার্কস, আরে এতগুলা কাজ এতগুলো পড়াইছি, মানে কোনটা থেকে বুঝবো? আচ্ছা দাঁড়ান, একেবারে শিওর শর্ট হয়নি, দাঁড়ান। অ্যাডভেঞ্চার ওয়ার্কস,
এখানে একটা আছে, এটা মনে হয় আমি ওদেরকে করাইছি, আমার অন্য প্রিভিয়াস বেস যেটা ওইটাকে করাইছি আর কি। এটাকে অন করে দাঁড়ান। আমরা কি আমরা কি ধরনের প্রজেক্ট বানাবো এটাও একটা হিন্ট পাবেন আজকের লাস্ট মিনিটে। আমাকে একটু 5 মিনিট একটু সময় দিন, ঠিক আছে? আপনারা এটা দেখে আরেকটু মানে নিজেকে আরেকটু মানে কি বলবো এনকারেজ ফিল করবেন যে আমরা এই ধরনের প্রজেক্ট করবো। আলটিমেটলি প্রজেক্টের লুকটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখাই। আমার পিসিটা আসলে একটু লো জেনারেশনের তো সেজন্য একটু সময় নেয়, আবার পিসিটার জেনারেশনটা ছোট আর প্রসেসরটাও একটু কম সেজন্য আসলে একটু সময় নেয়। তারপরে আমার এসএসডি আছে তো, M.2 এসএসডি আছে সেজন্য অনেক ফাস্ট কাজ করে। এটা হলো যে আমাদের প্রোডাক্টের লুক। ডাটাগুলো আসবে, একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কেপিআই, রেভিনিউ, প্রফিট, অর্ডার, রিটার্ন রেট। এটাকে বলা হয় ফোরকাস্টিং করা, যে আপনার বিজনেসটা ধরেন যে এতদূর পর্যন্ত, এরপরে আপনার বিজনেসটা কি গ্রো করবে নাকি ডাউন করবে, ঠিক আছে? এটা হলো যে গোল বেস রেভিনিউ। ধরেন যে লাস্ট মান্থে সে করছে $1.77 মিলিয়ন, এই বছর সে 1.83 মিলিয়ন করছে বিজনেসটা, তার মানে কি তার গ্রো করছে, তাই না? আর এটা দেখুন কি নেগেটিভ আছে, মান্থলি অর্ডারটা তার কি এর আগের বছর কত ছিল 2165, আজকের কত 2146, সেজন্য কি এটা গ্রিন রেড দেখাচ্ছে, তাই না? মোস্ট অর্ডার প্রোডাক্ট, মোস্ট রিটার্ন প্রোডাক্ট। তারপর অ্যাক্সেসরিজ এর উপর ক্লিক করলে দেখেন টোটাল ওই অ্যাক্সেসরিজ এর টোটাল হিস্টোরি দেখা দিচ্ছে, বুঝতে পারছেন? এই যে ক্লিয়ার বিষয়টা। আমি কি কাজ করতেছি, এই যে আমি ফিল্টারে ক্লিক করব, ঠিক আছে? ফিল্টারে ক্লিক করলাম, আমার ফিল্টার চলে আসলো, আবার আমি ব্যাক করলাম, ব্যাক। টোটাল একটা মোবাইলে যেরকম একটা অ্যাপ্লিকেশন থাকে না, ওই ধরনের একটা অ্যাপ্লিকেশন বানাবো, ঠিক আছে? যেমন আমি অন্য পেজে যাব। হ্যাঁ ডাইনামিক, এই যে আপনাদের সামনে তো করতেছে, এগুলো ডাইনামিক না? এই যে ম্যাপ আছে, রিফ্রেশ মানে আপনার যত ডাটা থাকবে, যত সিমিলার ডেটা ঢুকাবেন, অটো রিফ্রেশ করবেন, অটো রিফ্রেশ হইতে থাকবে, বুঝতে পারছেন? এই যে এগুলো কি আর্টিফিশিয়াল অনলাইনে ইন্টেলিজেন্সও আছে। দেখা যায় মানে লাইভ? হ্যাঁ লাইভ দেখা যায় তো, কিন্তু এখন লাইভ বাংলাদেশ থেকে বন্ধ করে দিছে। যদিও বা আমার একটা অ্যাকাউন্ট আছে, ফ্রি অ্যাকাউন্ট। আমি আজকের আবার একটা অ্যাকাউন্ট করব। আমি আমার স্যারকে ফোন দিছি, আমার স্যার ইউএসএ তে থাকে তো, তো তাকে বললাম যে ইউএসএ থেকে সে যেন আমাকে একটা ফ্রি অ্যাকাউন্ট করে দেয়। তো আপনাদের যদি ইউএসএ কারোর নাম্বার থাকে, ইউএসএ কারোর সাথে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে করতে হয়। আপনি ইউএসএ তাদের কাছ থেকে আপনি সুন্দরভাবে এটা করে ফেলবেন, ঠিক আছে? ইউএসএ কিন্তু বাংলাদেশ থেকে সামহাও বন্ধ করে দিছে। এটা কেন বন্ধ করছে আমি জানি না, কবে খুলবে এটা। হ্যাঁ ভাইয়া ইউকে কার নাম্বার দিয়ে হবে? ইউকে নাম্বার হবে, হ্যাঁ ইউকে, ইউএসএ। তবে আপনি এখান থেকে করবেন না, তখন তারা মনে করবে কি বাংলাদেশ থেকে কয়েকজন অ্যাক্সেস করতেছে কিন্তু নাম্বারটা ইউকে, তখন তারা এটাকে ফেক বা প্রক্সি ধরে নিয়ে ওইটাকে আবার ব্যান করে দিবে। আপনি কি করবেন, ইউকে তে যদি আপনার কেউ যদি থাকে, আপনি তার পিসিতে এনিডেক্স দিয়ে ঢুকবেন, আপনি সবকিছু করে ফেলবেন, তার কাছে কোডটা আসলে কোডটা বসাই দিলে হয়ে গেল। আর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি নিজের কাছে রাখবেন, শেষ। বুঝতে পারছেন বিষয়টা? এখন এখান থেকে কাজ করেন আর বাইরের দেশ থেকে কাজ করেন, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? আমাদের লুকআপটা এরকম হবে। আবার দেখেন আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, কাজ করতেছে না কেন? ও এখান থেকে এটাকে ইয়া করি নাই, অনবোর্ড করি নাই। আচ্ছা এইখানে যেমন দেখেন যে এই ওয়াটার বোতল, স্পেসিফিক কোন একটা প্রোডাক্টেরও হিস্টোরি যদি জানতে চান, হিস্টোরিও জানতে পারবেন। কিভাবে? সে ধরেন যে ওয়াটার বোতলের হিস্টোরি জানতে চাচ্ছেন, ড্রিল টুতে যাবেন, প্রোডাক্ট ড্যাশবোর্ড, দেখেন ওই প্রোডাক্টের এই প্রোডাক্টের হিস্টোরি দেখাবেন, নাম্বার অফ অর্ডার কয়টা, মান্থলি অর্ডার, মান্থলি রেভিনিউ, মান্থলি প্রফিট দেখাচ্ছে শুধুমাত্র এই প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে?
টোটাল রেভিনিউ কয়টা, টোটাল প্রফিট কি, টোটাল রিটার্ন কি, টোটাল কস্ট কত। বুঝতে পারছেন বিষয়টা? আমরা এই ধরনের একটা প্রোডাক্ট ডেভেলপ করবো আপনাদের সামনে। এখানে সবকিছু আছে। ওই যে টুল টিপস বলে না, টুল টিপস নিয়েও আমরা এখানে কাজ করবো। টুল টিপস তো আমি প্রথমে দেখাইছি, এই যে ক্যাটাগরিজ এর উপর ধরলে তার যে হিস্টোরি দেখায়, যে এটা হলো যে অ্যাক্সেসরিজ ক্যাটাগরি, অ্যাক্সেসরিজ ক্যাটাগরির টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট, টোটাল অর্ডার দেখাচ্ছে, এটাকে বলা হয় টুল টিপস। আপনাকে ডিল থ্রো তো দেখাইলাম, আর ডিল ডাউন, ডিল এই যে আর এটার মাধ্যমে ডিল ডাউন করে আর কি, এটা হলো যে এই যে ডিল ডাউন, এটা মানে আমি চাইলে মান্থলি থেকে কোয়ার্টারে যাইতে পারবো, কোয়ার্টার থেকে ডেটে যাইতে পারবো, যদি আমি কোনো স্পেসিফিক কোনো কিছু দেখতে চাই। বুঝতে পারছেন? আবার এখানে দেখেন ফিল্টার আছে, এই ফিল্টারটা ক্লিক করে আমি শুধুমাত্র কানাডা দেখতে পারবো। ঠিক আছে, এই যে কানাডা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আমরা কি এই জিনিসটা করতে পারবো না এই প্রজেক্টে? অবশ্যই করতে পারবো। ঠিক আছে, সবাই জাস্ট হেল্প করলে হবে আমাকে। ওকে, আমরা একটু যাই, একটু মডেলিং এ যাই, যে জিনিসটা দেখতে চাচ্ছি। এই যে এটা বন্ধ করে রাখা, এই যে এখানে অনেক কিছু বন্ধ করে রাখছি। কেন বন্ধ করে রাখছি দেখেন, অর্ডার ডেটটা এখান থেকে বন্ধ করে রাখছি। যেমন সেলস ডেটের সাথে ক্যালেন্ডার লুকআপের ডেটের আমি বন্ধ করে রাখছি। মানে কি, আমার যে প্রাইমারি কিটা অন রাখতেছি, জাস্ট এটার সাথে এটা কানেকশন করে দিছি, আর আমি অর্ডার ডেটটা যেটা আমার মানে যেটা মেনি, ওটাকে আমি জাস্ট বন্ধ করে রাখছি। কোনো অসুবিধা নাই। বন্ধ করে রাখা মানে কি, ওইটাকে আমাকে দেখাবে না, তখন আমি আর কনফিউজ হবো না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমি এখানে কি করব বলেন, আমি দেখাই আপনাদেরকে। ডোন্ট সেভ দিই, আমি এই প্রজেক্টে যাই, তাহলে আমার এই টেরিটরি লুকআপের সাথে এটার সাথে এটা কানেকশন। আমি কোনটাটা বন্ধ করবো, রিটার্নস ডাটাটা বন্ধ করবো নাকি টেরিটরি লুকআপেরটা বন্ধ করব? রিটার্নস ডেটাটা বন্ধ করব, রিটার্নটা বন্ধ করব। হ্যাঁ, এটা বন্ধ করলে কাজটা কি, তাহলে সুবিধাটা কি হচ্ছে, এই রিটার্নস ডাটাটা হাইড হয়ে যাচ্ছে। আমি যখন রিপোর্ট ভিউ লেভেলে যখন কাজ করব, রিটার্নস ডেটা কি দেখতে পাচ্ছেন, কোনো টেরিটরি কি নাই, তখন আমি বাধ্য হয়ে কোনখান থেকে নিতে হবে, এখান থেকে নিয়ে আসবো। তার মানে কি, আমি সঠিকটাই নিচ্ছি, এটা আমাকে এনশিওর করতেছে, সেজন্য আমরা এটাকে হাইড করে রাখি। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? এখন এইভাবে আমি কয়টারটা কানেকশন করবো, সে ধরেন যে এখানে রিটার্ন ডেট আছে, রিটার্ন ডেটটা এটা বন্ধ করে রাখবো, এই রিটার্ন ডেটটা আমি এখান থেকে বন্ধ করে রাখবো। ঠিক আছে, তারপরে আর কোনটা আছে, প্রোডাক্ট কিটা প্রোডাক্ট টেবিল থেকে আসছে, তার মানে এটাও বন্ধ করে রাখবো এখান থেকে। আর এখানে কোনটা আছে, প্রোডাক্ট ক্যাটাগরি কিটা এখান থেকে বন্ধ করে দিই। তারপরে দেখেন এখান থেকে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কিটা ঢুকছে, তাহলে সাব ক্যাটাগরি কিটা আমি এখান থেকে বন্ধ করে দিতে পারি। তারপরে দেখেন এখান থেকে সেলস ডাটা প্রোডাক্ট কিটা এখান থেকে বন্ধ করে দিব। কিন্তু আমি সেলস ডাটাতে যে কাস্টমার কিটা আছে এটাকে বন্ধ করতেছি না, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের দুইটা সেপারেট জিনিসকে সেপারেট ভাবে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কোনো কিছু মিন করতেছে। সেলস ডাটার কাস্টমার কিটা আমাকে অন্য আরেকটা ডাটা দিবে, অন্য এমন একটা ডাটা দিবে যেটা আমার প্রয়োজন পড়ে, কিন্তু বাকিগুলো হাইড করে রাখার কারণটা হলো যে ওইগুলো আমার প্রয়োজন নাই, সেজন্য আমি হাইড করে রাখছি। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আর কারো কি কোনো কোয়েশ্চন আছে? ভাই জি, প্রথমে তো ওই যে একটার সাথে আরেকটা লিংক আপ করলাম, এখন আবার ওই হ্যাঁ। যে একটার সাথে আরেকটা হাইড করতেছি। এখন আমি আসলে বুঝবো কিভাবে যে কোনটার সাথে কোনটা লিংক আপ করব বা কোনটার সাথে কোনটা হাইড করব? ভাই আপনি ক্লাসে এর আগে ছিলেন না? এই যে যেমন সেলস ডাটার সাথে কাস্টমার কিটা আমি কিভাবে কানেক্ট করলাম বলেন তো দেখি, কেউ একজন বলেন কিভাবে কানেক্ট করছে। কাস্টমার কোনো টেবিলে এই কাস্টমার কিটা খুঁজে বের করব আগে। না, কাস্টমার কি না, আপনি টু বি স্পেসিফিক বলছেন। আমি আপনাকে বলি ভাই, যে ভাই জিজ্ঞেস করছেন আপনি বলি, কোনো একটা টেবিলে অবশ্যই কোনো না কোনো একটা টেবিলে প্রাইমারি কি থাকে, যেটা থাকে না ওটা আলাদা। যেমন সেলস ডাটা তার নিজের কোনো কি নাই, কোনো একটা টেবিলের যদি কোনো একটা কি থাকে, যেমন কাস্টমার লুকআপের প্রাইমারি কি একটা আছে। প্রাইমারি কি কি মানে কোনো একটা কাস্টমার আইডেন্টিটি নাম্বার, যেমন আপনি একজন বাংলাদেশের একজন নাগরিক, আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড আছে না, ন্যাশনাল আইডি কার্ডে আপনার যে নাম্বারটা আছে ওইটা কি কারোর সাথে মিলবে? কারোর সাথে কি মিলে? যেমন আপনার বাবার সাথে কি এটার মিল থাকে? মিল নাই তো, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? তো ওইরকম একটা ইউনিক আইডেন্টিফায়ার কি থাকে, কলাম থাকে, যেটাকে আমরা বলি কি প্রাইমারি কি। প্রাইমারি মানে কিন্তু ওই সাধারণ না, আমরা যেটা সাধারণ স্কুল বলি ওই সাধারণ স্কুল না।
প্রাইমারি স্কুল মানে অনেকে সাধারণ স্কুল বলে। প্রাইমারি কি মানে হলো যে প্রধান স্কুল, প্রধান স্কুল। প্রাইমারি মানে বুঝতে পারছেন? প্রাইমারি মানে প্রধান। আর এটার বৈশিষ্ট্য ক্যারেক্টার হলো যে এটার বৈশিষ্ট্য কি? ইউনিক। এটার বৈশিষ্ট্য হলো যে ইউনিক হইতে হবে। তার মানে কি আমার কাস্টমার লুকআপের যে কাস্টমার কিটা আছে এটা হলো কি এইখানে যেটা আছে এটা হলো যে ইউনিক। বাট এই কাস্টমার কিটা যদি অন্য কোনো টেবিলে থাকে তাহলে ওইটাকে কি বলে? ওইটাকে ফরেন কি বলে। ফরেন কি? ফরেন মানে কি? বিদেশ। মানে কি? অন্য টেবিল। এটা একটা দেশ, এটা আরেকটা দেশ। এই দেশটা কি? যদি এই দেশটা আরেকটা দেশ তার মানে কি? এটা একটা ফরেন। সে ধরেন যে আমি এখানে বাস করি, এই বাংলাদেশে বাস করি। বাংলাদেশে আমার যে পাসপোর্টটা, আমার পাসপোর্টের যে কাস্টমার কিটা হলো যে আমার প্রাইমারি কি, পাসপোর্টের নাম্বারটা। আমি এখন এটা নিয়ে অন্য আরেকটা দেশে ভ্রমণ করতে গেছি, তখন ওদের কাছে এটা কি হবে? ওদের কাছে আমার এই কাস্টমার কিটা কি? ফরেন কি। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? তো এই কাস্টমার কি যেটা আমি ওই কান্ট্রিতে আমি একবার না আমি 2 বার যাইতে পারি, 3 বার যাইতে পারি, কিন্তু আমার আইডি কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। 3বারই কিন্তু একই রকম থাকবে। তার মানে কি 3 বার এন্ট্রি হয়েছে, তাহলে কি আমার অনেক ওইখানে কি ইউনিকনেস আছে? ইউনিকনেস কিন্তু নাই। তার মানে আমি কি বুঝলাম? প্রাইমারি কি যেটা ওইটার ক্যারেক্টার হবে ইউনিক, বাট ওইটা যখন কোথাও ফরেন কি হিসেবে যাবে ওইটার ক্যারেক্টার ইউনিক হবে এরকম কোনো বিষয় নাই। ক্লিয়ার? এটা বিষয়টা বুঝতে পারছেন ফিজলুল ভাই? তার মানে আমি তাহলে এই টেবিলের সাথে এই টেবিল কানেকশন করব কিভাবে? সে ধরেন যে আমি এটাকে ডিলিট করলাম, ঠিক আছে? আমি সিম্পলি কাস্টমার কি যেটা এটার সাথে এই যে এটাকে ধরবো, এটাকে ধইরা এখানে এটার সাথে কানেকশন করে দিব, অটোমেটিক্যালি সে বুঝে যাবে। কি করতে হবে? সেভ দিয়ে দিব, অটো কানেকশন হয়ে গেল। আপনার কি কিছু করতে হয়েছে? কিছু করতে হয় নাই। এখন হাইডের বেলায় আছে, হাইড কিভাবে করতে হবে? আমরা মূলত প্রাইমারি কিটাকে হাইড করি না, আমরা ফরেন কিটাকে হাইড করে দিই। কানেকশন ভিতরে ভিতরে কানেকশন থাকবে। হাইড করা মানে এই না যে আমার টেবিলের সাথে টেবিলের কি হয়ে যাচ্ছে, কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে। মানে বিষয়টা হলো যে অনেক সময় এরকম থাকে না, আমরা যখন 2014-15 সালের দিকে যখন প্রেম করছি, মানে গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছি ওভার দি ফোন, আমি ঢাকায় উনি রাঙামাটিতে, তাই না? তো ওইটা কি ডিস্টেন্স লার্নিং। আমরা অনেক সময় কথা বলি না, যেমন পরীক্ষার সময়, পরীক্ষা আসলে আমরা কথা বলি না, তাই না? তার মানে কি আমরা কি কথা বলা বন্ধ করছি? পরীক্ষার পরে গিয়ে ঠিক হয়তো আমরা ফোন দিব, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? তার মানে ওই দিন কথা বলি না মানে কি নিজেদেরকে হাইড করে রাখছি, আমরা একটু পড়াশোনার ভিতরে নিজেদেরকে একটু ব্যস্ত রাখছি। বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা? তো এটাকে হাইড করে রাখা মানে এই না যে কানেকশন বন্ধ। বুঝতে পারছেন? তো এখন হাইড করে রাখা মানে হলো যে স্পেসিফিক আমরা যেন মেইন যে প্রাইমারি কি ওইটা থেকে যেন এক্সাক্ট আউটপুটটা নিয়ে আসতে পারে, যেন দুইটা প্রাইমারি কি মানে দুইটা সেম নাম দেখার কারণে আমরা অনেক সময় মানুষরা ভুল করি না, ওই ভুলটা রিডিউস করার জন্য, মানে মানুষ মাত্র ভুল, ওই ভুলটা যেন আমরা রিডিউস করতে পারি। বুঝতে পারছেন? মানুষ মাত্র ওই ভুল ভেবে আমরা জাস্ট ভুল করে গেলাম সেজন্য। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এই জিনিসগুলো শিখতেছেন না, এগুলো কিন্তু কখনো ফেল না হবে না। আমার পাশে একজন বসা, উনি হলেন যে সেলস অ্যাডমিন, ঠিক আছে? উনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে আসছে, কিন্তু উনি এক্সেল পারে না। উনাকে 1 মাস ধরে শেখাচ্ছে এক্স লুকআপ, বি লুকআপ, এস লুকআপ, ঠিক আছে? উনি টালি প্রাইমে কাজ করতে পারতেছে না, প্রত্যেকদিন গালিগালাজ করতেছে। এখন উনার 6 মাস কিন্তু প্রবেশন পিরিয়ড, উনি কিন্তু আবার রেফারেন্সে ঢুকছে। মজার বিষয় হলো যে উনি রেফারেন্সে ঢুকছে, উনাকে এখন কেপিএ দিছে। মানে কেপিএ বলতে কি মানে প্রত্যেক বছর মানে যারা পার্মানেন্ট হবে না তাদেরকে তাদের লিডার যারা আছে তাদের যারা রিপোর্ট করে তাদের কাছে একটা মেল যায় এইচআর এর কাছে যে সে ভালো করতেছে কিনা, তাকে 10-এ কত দিবেন, 100-তে কত দিবেন। ওইখানে তাকে কত দিছে জানেন? 100-তে 20 দিছে। এখন এইচআর এর মাথা খারাপ হয়ে গেছে যে উনি জিএম স্যারের রেফারেন্সে চলে আসছে, কিন্তু আপনি যে রিপোর্ট করছে মানে যার আন্ডারে সে তার রিপোর্টিং, ও তাকে 20 দিছে। এখন তারা যদি তাকে মানে ছাঁটাই করে তাহলে ও জিএম স্যার তাকে বকাবকি করবে। এখন মাথা নষ্ট হয়ে গেছে এইচআর কি করবে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা এখন মানে তাকে কি করবে তারা বুঝতে পারতেছে না। এখন একটা সিদ্ধান্ত হয়েছে যে তাকে আরো একটু সময় দিয়ে 1 মাস সময় দিয়ে আর একটু নাম্বারটা একটু বাড়াই দেয়া, ফেভার করা, ঠিক আছে? যেন অ্যাটলিস্ট যেন মানে তাকে যেন জবাবদিহি করতে না হয় মালিকের কাছে, ঠিক আছে? তো এই জিনিসটা যে আপনারা অনেকেই যদি এই ধরনের কেউ থাকেন যে রেফারেন্সে জব করবেন, আপনি জবে ডেফিনেটলি ঢুকতে পারবেন, কিন্তু আপনার যদি স্কিল না থাকে আপনাকে অনেক
অনেক মানে গালিগালাজ খাইতে হবে আমার সামনে বসে, আমি বিরক্ত হয়ে যাই, ওকে গালিগালাজ করে আমি বিরক্ত হয়ে যাই, বুঝতে পারছেন? তো মানে কি করব, আমি তখন আমি কি করি, আমি অন্য অন্য জায়গায় গিয়ে বসে আমি কাজ করি। তাকে যখন গালিগালাজ করে, সে বুঝতে পারে যে তাকে গালিগালাজ করতেছে বলে আমি চলে যাচ্ছি, তারও কিন্তু মনটা খারাপ হচ্ছে, কিন্তু সে মানে কাজ করতে পারতেছে না, সে বুঝতে পারতেছে না সে কি করবে, বুঝতে পারছেন? কিন্তু এমন কোন প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমার তো মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির সবচেয়ে বেশি কষ্ট এই যে প্রেজেন্টেশন বানানো, এক্সেল শিটে কাজ করা, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট কিছুটা কপি পেস্ট পর্যন্ত করতে পারে না, বুঝতে পারছেন? সে এমন কোন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে পাস করছে আমি জানি না, মানে এমন কোন বাংলাদেশে এমন কোন প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে কপি পেস্ট পর্যন্ত পারে না, এমন স্টুডেন্ট আছে? মানে আমার কাছে মনে হয় না আসলে। তো সে আসলে কি করছে আমি জানি না। ন্যাশনাল ইউনিভার্সিটির হইলে তাই তো বলতাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি অনেকে কম্পিউটার ইউজ করে না, তাদের এই অসুবিধা। তো আপনারা স্কিল গুলো শিখেন, ডেফিনেটলি আপনাদের এগুলো অনেক হেল্প করবে, ইভেন চাকরি জীবনে আপনাদেরকে অনেক হেল্প করবে, ঠিক আছে? তো ইভেন আপনি অনেকবার ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে মানে তারা মানে কি করবে, ব্যাক করবে, তাকে আপনাকে ছাড়তে চাইবে না, এমন স্কিল আপনাদেরকে গেইন করতে হবে। তো ওই স্কিল গুলো একটা প্যাকেজের ভিতরে সব পাইছেন, ঠিক আছে? একটু লম্বা সময় 5 মাস পর্যন্ত আপনাদেরকে একটু সময় দিতে হবে। তো এটা নিয়ে ভাবার কিছু নাই, একটু কষ্ট করেন, ঠিক আছে? কষ্টে কিন্তু কেষ্ট মিলবে, ঠিক আছে? কষ্টের ফল আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে আপনার কাজগুলো করেন। আমি আপনাদেরকে ডিসকারেজ করতেছি কিনা আমি জানি না, ঠিক আছে? আমি এই জিনিসগুলো বারবার বলি, কারণ কি আমি জানি যে আমার অ্যাকচুয়ালি এর আগের যে বেসটা, আমি যে বর্তমানে যে বেসটা পড়ে আপনাদের পরপরই যে বেসটা শুরু হয় মানে শুক্রবারে আর কি, ওই বেচে আমার স্টুডেন্ট ছিল 76 জন, এখন পড়তেছে 43 জন। তারপরেও আমি তাদেরকে নিয়ে অনেক হ্যাপি, 43 জন। কিন্তু আপনারা দেখেন 9 জন মাত্র স্টুডেন্ট। এখান থেকে দেখেন যে আমি যখন এই যে ক্লাস শেষ হয়ে গেছে আপনারা দেখি মাত্র 6 জন 7 জন আছেন, ঠিক আছে? এখনই ধরেন যে 1-2টা ক্লাসের পরে আপনার 6 জন 7 জন থেকে যান, তখন দেখবেন যে আপনারা 5 মাস পর্যন্ত কিভাবে সার্ভাইভ করবেন এটা নিয়ে একটা প্রশ্ন এসে যায়। হয়তোবা এখান থেকে হয়তোবা 1-2জন সোনার টুকরা বের হবে, কিন্তু সবাইকে কি আমি সোনার টুকরা করতে চাই? সবাইকে আসলে সবাই কি সোনার টুকরা হইতে পারবে না? বিষয়টা বুঝতে পারছেন? আমি সবাইকে এখানে ভালো কিছু করতে চাই, আর আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা, যার স্কিল আছে সে কনফিডেন্স পাবে আর সে জব পাবে, যার স্কিল নাই সে যতই আমার কাছ থেকে শিখুক সে কখনো কিছু করতে পারবে না, ঠিক আছে? আমার একটা কোর্সে আমি ছাড়া আর নাই। ওই যে দেন ভাই যেটা বললো, ঠিক আছে? আমি এই জিনিসটা আপনাদেরকে বলবো, লাইভ ক্লাসে ইটস সো মাচ ইজি, মানে মানে কি বলবো, স্কিপ করা ক্লাস, ঠিক আছে? ইভেন আপনি যদি ক্লাসে না থাকেন, ক্লাসে যদি কেউ না থাকে, আমাকে কিন্তু তারপর রেকর্ড করতে হবে এটা, ঠিক আছে? কিন্তু রেকর্ড করে আমি ওই মজাটা পাবো না আপনাদের সাথে যে ইন্টারেক্ট করে। যে ভাই কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই প্রাইমারি কি ফরেন কি কি, আমার এই জিনিসটা বোঝানোর ভিতরে আমি এই যে শিক্ষক হিসেবে আমার সার্থকতা, এই যে শিক্ষক হিসেবে আমার ভিতরে একটা দায়িত্ব। এখন আমি যদি আপনাকে মক করি, আরে ভাই আমি আপনাকে কিছুক্ষণ আগে না পড়াইলাম, আমি এটা শিখাবো না, আমি যদি এই জিনিসটা বলি আপনার কি মনটা খারাপ হবে না? বিষয়টা বুঝতে পারছেন? অনেক অনেক টিচারই করে আমি জানি, বাট এটা অ্যাকচুয়াল দায়িত্ব না আসলে, বুঝতে পারছেন? আপনাকে ডিসকারেজ করে না, কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব যে মনোযোগ দিয়ে শোনা। আমি যেন স্যারকে যেন 2বার 3বার যেন জিজ্ঞেস না করি, আর জিজ্ঞেস করলেও আবার আমি যদি নাই পারি আমি যেন জিজ্ঞেস করি, যেন লজ্জা যেন না পাই, কে হাসবে কে ইয়া করবে, বুঝতে পারছেন বিষয়টা? আমি অন্যজনকে দিয়ে আপনাকে কেন জিজ্ঞেস করালাম, তো কাস্টমার লুকআপটা কেন অন্যজন যেন যে বলবে সে যেন আরো কনফিডেন্স পায় কথা বলার, সে যেন আরো যেন তার যেন ক্লিয়ারিটি বাড়ে, বুঝতে পারছেন বিষয়টা? এই যে সে বললো কাস্টমার লুকআপের সাথে কাস্টমার লুকআপ কানেকশন, আমি তাকে ঠিক করে দিলাম না প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি। এখন সে কি লজ্জা পাইছে? সে কিন্তু লজ্জা পায় না, সে কিন্তু বুঝতে পারছে আসলে বিষয়টা কি, বুঝতে পারছেন বিষয়টা? তো আপনাদেরকে আজকের এত কিছু বলার কারণটা, আপনারা অনেক সময় ডিসকারেজ হয়ে যান, যে আপনারা হয়তো ডিসকাস হয়েছেন জয় ভাই একটু রাগ করলো, হ্যাঁ এই জিনিসটা একটু মানে রাগ করে হার্শ ভাবে বললো। হার্শ ভাবে অনেক সময় আমি বললেও আপনারা ডিসকারেজ হবেন না, ঠিক আছে? টিচার হিসেবে বোঝানোর দায়িত্ব আমার, আবার রাগ করার দায়িত্ব আমার, কিন্তু আমি এমন না যে আমি আপনাদেরকে একেবারে মানে গালিগালাজ করতেছি, ঠিক আছে? বসের গালিগালাজ শুনতে সবচেয়ে বেশি খারাপ লাগে, টিচারের গালিগালাজ কিছুই গালিগালাজ না। আমি জাস্ট আপনাকে একটু বললাম আর কি, ঠিক আছে? বাট সত্য কথা বলতে একেবারে মানে কি বলবো, আরে একে ছাইরা দেন ওকে ছাইরা দেন, আমার সামনে আমি নিজে ডিসকারেজ হয়ে যাচ্ছি তাকে দেখে। আমার আমার জব কিন্তু এখনো পার্মানেন্ট হয় নাই, বুঝতে পারছেন? আমি কিন্তু 3 মাস হয়ে গেছে, আমি কিন্তু আমার কিন্তু এখনো মাত্র 3 তারিখ জয়েন করছি আমি। এর ভিতরে আমি অলরেডি আমার আমার যা যা কাজ আছে আমি দেখাইছি, আমার ম্যানেজমেন্টকে হ্যাপি করতে পারছি, ঠিক আছে?
তো সে 1 মাস ধরে কাজ করতেছে, সে কিন্তু এখনো হ্যাপি করতে পারে নাই, ঠিক আছে? তো তার তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি এরকম একজন পার্সন হবেন না অফিসে গিয়ে। এখন অনেকে বলে যে অফিস টক্সিক, বলে অফিস একজনের জন্য টক্সিক, আরেকজনের জন্য কিন্তু সুমধুর, বুঝতে পারছেন? আমার জন্য কিন্তু অফিসটা খুবই খুবই মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলে মনে হচ্ছে। আমাকে আজকে এইচআর জিজ্ঞেস করতেছে কেমন লাগতেছে, আমি বলতে খুব অস্থির। জিএম স্যার আমার প্রতি খুবই হ্যাপি। এখন আমি জিএম স্যার কেন আমার প্রতি হ্যাপি? কারণ জিএম স্যার আমাকে যে 2টা কাজ দিচ্ছে আমি কাজগুলো করতে পারছি, আমি পাওয়ার বিআই দিয়ে প্রজেক্ট করে দিতে পারছি। এখন আমি যদি করতে না পারলাম, জিএম স্যার কি আমাকে গালিগালাজ করতো না? আমি এইচআর কে কি বলতাম, আরে না ভাই মানে একটু খারাপ লাগতেছে, আমি কাজ পারতেছি না। তখন এইচআর আমাকে সান্ত্বনা দিত না যে একটু ভাই দেখেন একটু কাজ করতে পারেন কিনা? কিন্তু তখন আমার কি মনে হইতো, আমার তখন মনে হইতো অফিসটা মনে হয় টক্সিক। আসলে টক্সিক না, বুঝতে পারছেন? অফিসে সবারই একটা রিকোয়ারমেন্ট, আপনাকে টাকা দিয়ে রাখছে না, ওই টাকাটা আপনাকে 30,000 টাকা দিয়ে 40,000 টাকা দিয়ে রাখছে, আপনাকে 80,000 টাকার কাজ করাই ছাড়বে। এখন যদি আপনি ওই স্কিলটা যদি গেইন না করেন, আপনি পারবেন না। এইচআর আজকের এসে দিচ্ছেন, আপনারা ওকে একটু সাইড করে দেন। আমরা তার জবটা ছেড়ে দিতে চাচ্ছি না, আমরা তাকে রিমুভ করতে চাচ্ছি না। কারণ এখন তাকে যদি আমরা ছেড়েও দিই, সে অন্য কোথাও জব পাবে না, কারণ এখন জবের অবস্থা খুবই খারাপ, আসলেই খারাপ। এইচআর মানবিকতার দিক থেকে বলছে, এইরকম এইচআর কয়জন হয়, বুঝতে পারছেন বিষয়টা? তো আপনি এই ধরনের এইচআর কয়জন পাবেন? আপনি তো আপনার লাক যদি ভালো হয় আর কি, তো আপনি সবসময় নিজেকে ওর্স পয়েন্টে চিন্তা করবেন, বুঝতে পারছেন? যে জবটা পেলেও আপনি যেন নিজের স্কিল দিয়ে যেন আপনি এই টক্সিক পরিবেশও যদি থাকে ওইটাকে যেন আপনি ভালো পরিবেশ গেইন করেন। আমাকে 2 দিনের মাথায় স্যার বলছে এই জিনিসটা এখনই বানাই দাও, 5:30টার ভিতরে আমি বানাই দিয়ে ফেলছি, ঠিক আছে? আমাকে জিএম স্যারের কাছে রিপোর্ট করতে, আমার মাল্টিপল কাজ করতে, আমাকে সিনিয়ররা এই কাজ দেয় ওই কাজ দেয়, আমি কিন্তু ঠিকই প্রায়োরিটি ওয়াইজ সব কাজই করে দিচ্ছি দিন শেষে। ইভেন আমি বাসায় পর্যন্ত ল্যাপটপ নিয়ে আসি, মানে অফিসের ল্যাপটপ, ঠিক আছে? আপনাদেরকে আরেকটা জিনিস বলি, অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে যদি জয়েন করেন ভালো কোনো ইন্ডাস্ট্রিতে, আপনাদের কিন্তু অনেক সম্মান দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের নিজেদেরকে একটা ভালো ল্যাপটপ দেওয়া হবে, আপনাদের জন্য গাড়ি দেওয়া হবে। আমার জন্য কিন্তু গাড়ি আছে, বুঝতে পারছেন? আমার জন্য করোলা গাড়ি আছে, বুঝতে পারছেন? আমি 5 বছর পর্যন্ত কোনো একটা জায়গায় জব করার পর আমি এখন পর্যন্ত এই ফার্স্ট টাইম কোনো একটা গাড়ি পাচ্ছি। আমাকে ফ্যাক্টরিতে ভিজিট করার জন্য আমাকে গাড়ি দেয়, আমি কোথাও যাওয়ার জন্য আমাকে 3 স্টার হোটেলে রাখা হয়। আমি যখন ফ্যাক্টরি ভিজিটের জন্য আমি রাজশাহীতে গেছি কয়েকদিন আগে, আপনাদেরকে মনে মঙ্গলবার দিন মনে আসতে একটু লেট হয়েছিল কিনা জানি না, আপনাদেরকে শুক্রবার দিন নাকি মঙ্গলবার দিন, ওই দিন আমি তারপরে কিন্তু আমি জয়েন করছি, আমি মানে 8টার দিকে জয়েন করছি, আপনাদেরকে গল্পটা বলছি। তো টঙ্গী থেকে মনে আসছিলাম, তো টঙ্গী থেকে আসছি, রাজশাহীতেও গেছিলাম একবার ফ্যাক্টরিতে, তো ওইখান থেকে আসছি। তো আপনাদের জন্য গাড়ি আছে, এত সুযোগ সুবিধা দিচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? তো আপনারা চিন্তা করেন, ইটস এ মানে কি বলবো, আমি এজিএল ইউনিটে আমি একমাত্র বিজনেস অ্যানালিস্ট, আমার উপরে আর কেউ নাই। আমার উপরে যে আছে সে হলো যে অপারেশনস এন্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট, সে হলো যে আমাকে গাইড করতেছে কিভাবে কি করতে হবে, বাট সে তো কাজ পারে না, তাই না? সে আমাকে দিয়ে কাজ করাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? তো এইরকম বিষয়টা, আপনি বিজনেস অ্যানালিস্ট আপনার নিজের ওনশিপ নিতে পারবেন আপনি। আবার সব বিজনেস অ্যানালিস্টদের যে সব একই রকম কাজ থাকে এরকম না, টেক ইন্ডাস্ট্রির বিজনেস অ্যানালিস্টরা অন্যরকম হয়, সেলসে যারা বিজনেস অ্যানালিস্ট তাদের অন্যরকম হইতে হয়, ঠিক আছে? আবার বিজনেস অ্যানালিস্টদের রোল একরকম, ডেটা অ্যানালিস্টদের রোল একরকম, ঠিক আছে? বা সিমিলার টু সিমিলার যদি বলেন, এই ধরনের টুলস নিয়ে আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো আপনাদেরকে এইগুলো এনকারেজ করতেছি যে আসলে এই রোলগুলোতে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় বড় বড় কোম্পানিতে। আপনি যখন 7 আপ বা কোকা কোলা বা ধরেন যে এই যে আকিস বশিরের যদি এই যে বেভারেজ কোম্পানি যেটা ওই যে স্পিড বিক্রি করে, তারপরে এই যে মোজো বিক্রি করে, তাদের মতো কোম্পানিতে যদি আপনি বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করেন, আপনাকে মাথায় তুলে রাখবে, বুঝতে পারছেন? স্যালারি আপনার 40,000 45,000 টাকা এরকম হবে। আমার স্যালারিও সেম। আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি কিন্তু বেভারেজে কাজ করি না, এফএমসিজি-তে। আমার কোম্পানিটা হলো যে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আমি ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়ালস নিয়ে কাজ করি, যেমন ওই যে লোহা, পাইপ এন্ড ফিটিংস, ঠিক আছে, গ্যালভানাইজিং ইউনিট, আনোয়ার ইস্পাত আছে না, আনোয়ার সিমেন্ট আছে না, এই ধরনের ইউনিট নিয়ে কাজ করি, এগুলোকে বলা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, ঠিক আছে? তো এই ধরনের বড় বড় কোম্পানিতে যখন কাজ করবেন আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবেন, আপনি কেন স্বপ্ন দেখবেন না রে ভাই? আর মজার বিষয় হলো যে এই টুলস গুলো একসময় ভাবতো কি এগুলো খালি সিএসসি এর স্টুডেন্টরা পড়লে পারে না। আমার সাথে যে বিজনেস অ্যানালিস্ট আছে না আরেকজন, সে হলো যে এই যে আইইউটি থেকে পড়ছে, বিবিএ থেকে। আরেকজন আছে ডেটা এন্ড অপারেশনস অ্যানালিস্ট, যে মানে অপারেশনস এন্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট, আমার সিনিয়র, যে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স থেকে পড়ছে।
ফাইন্যান্স এন্ড এমআইএস পড়ছে। জগন্নাথ এমআইএস অ্যাকাউন্টিং এন্ড এমআইএস নাকি কোন বিষয়ে পড়ছে আর কি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে আপনারা কেন পারবেন না? আপনি ইকোনমিক্স থেকে পড়ে আসছেন, আপনি আপনি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসতেছেন, আপনি ম্যাথমেটিক্স থেকে পড়ে আসতেছেন, আপনি বিবিএ থেকে পড়ে আসতেছেন, আপনি কেন পারবেন না? ইভেন কৃষি শিক্ষা থেকেও যদি কেউ পড়ে আসে তাও আপনাদের লাগবে। কারণ বর্তমানে যে ফার্ম গুলো হচ্ছে যেমন আই ফার্মার, ওদের কি বিজনেস অ্যানালিস্ট লাগে না? তখন আপনি ওদের এখানে কাজ করতে পারবেন না? অপরচুনিটি অনেক, আপনাকে জাস্ট খুঁজতে হবে কোন অপরচুনিটি কিভাবে কাজ করতে হবে। টিপলিটা কি করা যাবে? অবশ্যই করতে পারবে। টিপলিতে কি লাগে না এই জিনিসটা? আমাদের এখানে একজন আইওটি তে আছে, টিপলিতে না, সে মনে হয় তার এটা মনে হয় আইইসি এই ধরনের কিছু একটা, মানে ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটিং নাকি কি একটা, সেও ওই ধরনের আইসি নাকি কি আইইসি এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। সেও তো বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করছে। সে এর আগে একটা কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে ছিল। আমরা মূলত 4 জন, আমরা যে ফ্লোরে বসে ওখানে বিজনেস অ্যানালিস্ট। একজন হলো যে এইচজিএল ইউনিটে আমি, আমারটা হলো যে গ্যালভানাইজিং, ওই যে আপনারা দেখেন না ফিটিংস এর মাঝখানে যে লক গুলো আছে না, লোহার অনেকটা রূপার মতো লক গুলো, ওই লকের যে কাজটা, ওই লকের যে সেলস এর কাজটা, এটা হলো যে আমি দেখি এই পার্টটা। আরেকজন আছে আনোয়ার ইস্পাত, সে হলো যে ইস্পাতটা দেখে, সে বিজনেস। আরেকজন আছে আনোয়ার সিমেন্ট, সে সিমেন্টের বিজনেস অ্যানালিস্ট। তো আমরা 3 জন, কিন্তু 3 জনে আলাদা আলাদা, কিন্তু 3 জনের কাজ কিন্তু অনেকটা একই রকম, ঠিক আছে? তো 3 জনই কিন্তু 3 রকমের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। আরেকজন ওই যে অপারেশনস এন্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট, তার কথা তো বললাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তো এই যে আমরা কিন্তু কাজ করতেছি, তাই না? তো আপনাদেরকে ওই জিনিসগুলো শিখতে হবে, আর অবশ্যই ট্রেন্ড নিয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? আর আপনারা শুধুমাত্র পাওয়ার বিআই পারলে আপনাকে বিজনেস অ্যানালিস্ট হিসেবে নিবে না, আপনাকে টাইম সিরিজ অ্যানালাইসিস পারতে হবে, ফোরকাস্টিং পারতে হবে। আর টাইম সিরিজ অ্যানালাইসিস, ফোরকাস্টিং, মেশিন লার্নিং নিয়ে একটু এই মেশিন লার্নিং নিয়ে একটু আপনার একটু যদি থাকে, পরিচিতি থাকে, তাহলে এই মডিউলটা কার কাছ থেকে শিখবেন? এটা আসিফ ভাই নিবে। আর আসিফ ভাই নেওয়ার মাঝখানে আমি হয়তো বা ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসটা নিব, যেটা হলো যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস বলে আর কি, মানে ওই হাইপোথিসিস টেস্টিং, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ওই জিনিসটা আমি নিব আর কি। দুইটা ক্লাসের ভিতরে হয়ে যাবে ওইটা, ঠিক আছে? তো আপনারা একসাথে এতগুলো প্যাকেজ পাচ্ছেন, আপনারা কেন এই কোর্সটা করবেন না? বুঝতে পারছেন বিষয়টা? আপনাদেরকে এনকারেজ করতেছে। একটু কষ্ট লাগবে, বিরক্তিকর লাগবে 8:30টার দিকে বসা, কিন্তু কিন্তু আপনি দেখেন 5 মাস পরে আপনি কোন অবস্থানে যান, কিন্তু আপনি নিজে হ্যাপি থাকবেন না যদি আপনি নিজে ক্লাসগুলো যদি ভালো মতো না করেন। কোর্সটা শেষ করলেন, সার্টিফিকেট পাইলেন, কিন্তু আপনি নিজে কনফিডেন্স পাবেন না যে জবের জন্য অ্যাপ্লাই করবো, বুঝতে পারছেন? তো ওই কনফিডেন্সটা নিয়ে আসার জন্য অবশ্যই আপনাদেরকে রেগুলার ক্লাসটা করতে হবে, ঠিক আছে? আজকের এই পর্যন্তই। কারো কি কোনো কোয়েশন আছে? কোয়েশন না থাকলে আজকের এই পর্যন্ত রেখে দিই নাকি আপনাদের?